হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভাই আপুরা, আমাদের এই প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। তো এইচএসসি 26 ফাইনাল সুপারনোভা ব্যাচ 0.1 এই ব্যাচটাতে যারা যারা ইনরোল করছো এবং আপকামিং যারা করবা তাদেরকে প্রত্যেকে স্বাগতম আমাদের এই প্ল্যাটফর্মে। তো আমরা হচ্ছে কি মানে বিজ্ঞান বিভাগের তোমার হচ্ছে কি মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিজিক্স সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টা তোমার মেইনলি তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওভারঅল এডমিশনের জন্য, মেডিকেল ডেন্টালে জন্য ইম্পর্টেন্ট, এবং ভার্সিটির ক্ষেত্রে কতটুকু আসতে পারে ততটুকু আমি তোমাকে একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত তোমাকে আমি সুন্দরভাবে এই তোমার হচ্ছে কি এই কোর্সে তোমাদের সুন্দরভাবে আমি শেষ করে দেবো। ঠিক আছে না? ঠিক আছে। তো আমরা মেইনলি মানে হচ্ছে কি মানে এই কোর্সে তোমার যা যা থাকতেছে তোমার হচ্ছে কি মানে প্রিমিয়াম রেকর্ড ক্লাস থাকতেছে আমাদের এই কোর্সে, সেটা ওয়েবসাইট ভিত্তিক। তো ওয়েবসাইট ডিপেন্ডেন্ট করে এটা ক্লাস নেওয়া হবে, এবং তোমার লাইভ ক্লাসও ওখানে থাকবে। এবং তোমার হচ্ছে কি আজকে যে ক্লাসটা আমি করে দিছি বা আপকামিং অন্য টিচার প্যানেল থেকে যে টিচারগুলাই তোমার হচ্ছে কি মানে এখানে ক্লাস নেবে, তারা প্রত্যেকে তোমার হচ্ছে কি এই লেকচার শিটটা তোমরা অবশ্যই মানে গ্রুপে তোমরা তোমরা পাবা। সেখানে তোমাদের যদি কোনো মানে টপিক ওয়াইজ কোনো কনফিউশন থাকে বা তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে সেখানে প্রবলেম সলিউশন ডিসকাশন গ্রুপও তোমাদের থাকবে। এবং এই অধ্যায়টা মানে একটা টপিক শেষ করার পর আমরা তোমার কি সেখানে এমসিকিউ বোর্ড কোশ্চেনে কতটুকু আসছিল, ভার্সিটির ক্ষেত্রে কতটুকু আসছিল, ওভারঅল আমরা এডমিশন টু একাডেমি আমরা কভার করে দেবো। এবং আমরা এখানে সিকিউ পরীক্ষা নেব, ঠিক আছে না? এবং সেখানে তোমার থেকে এক্সক্লুসিভ সাজেশন তোমাদের থাকতেছে, ফাইনাল মডেল টেস্ট আমরা নেব, এবং পার্সোনাল তোমার কি ডেডিকেশন ডিসকাশন গ্রুপ তোমাদের থাকবে তোমাদের জন্য। তো ওভারঅল আমরা তোমার কি এই ব্যাচটা আমরা রান করতেছি তোমাদের, তো তোমাদের অনেক হেল্পফুল হতে যাচ্ছে ক্লাসটা এবং ব্যাচটা। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ভরসা বিশ্বাস রেখে পড়াশোনা করবা, এবং ভাইয়া যতটুকু তোমাদের দেখা দিচ্ছে দ্যাট উইল বি মোর দেন এনাফ, তোমার ভালো করা সম্ভব। ঠিক আছে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমার কি মানে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা। আমরা ক্লাসটা আজকে শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটা আজকে শুরু করার পক্ষ থেকে আমি তোমাদের কাছ থেকে এতটুকুই রিকোয়েস্ট করবো যেন তোমরা ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে নোট ডাউন করে নাও। এবং আমরা আজকে মেইনলি আমরা মেইন বইটা পড়বো। বেসিক্যালি আমরা ইসাক স্যারের বইটা আমরা সুন্দরভাবে পড়বো, কোনটা এমসিকিউর জন্য কোনটা সিকিউর জন্য, এবং বেসিক্যালি তোমার হচ্ছে কি এডমিশন জন্য কোন কোন তোমার টপিকটা আসতে পারে বই থেকে। তো আজকে প্রথম ক্লাসে এতটুকু আমরা কভার করে নেব, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ সলিউশনে চলে যাব টপিক ওয়াইজ ধরে। ঠিক আছে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে তোমরা আশা করি বইটা দাগাই নিবা এবং কভার করে নিবা। আমরা মেইনলি আমরা মানে হচ্ছে কি অতিরিক্ত কথা না বলে আমরা জাস্ট টাইমটা আমরা কি ইউজফুল করবো। ঠিক আছে। তো আজকে আমরা তোমার হচ্ছে কি তাপগতিবিদ্যা অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে মানে হচ্ছে কি তোমার বইটা দাগাই নিবা এবং সুন্দরভাবে নোট ডাউন করে নিবা। ঠিক আছে। আর তোমার হচ্ছে কি মানে অবশ্যই আমরা তোমার হচ্ছে কি এই প্রথম ক্লাসটা শেষ করে দেওয়ার পর আমরা সুন্দরভাবে ওয়েবসাইটে আমরা পরীক্ষা লিঙ্ক আমরা প্রোভাইড করবো, তোমরা সুন্দরভাবে ওয়েবসাইট থেকে তোমরা পরীক্ষাটা দিয়ে দিবা। ঠিক আছে। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে। তো সুন্দরভাবে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা মেনলি তোমার হতে যাচ্ছে তোমার হচ্ছে কি সিকিউতে তোমার হচ্ছে কি ক এবং খ এর জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, প্লাস তোমার হচ্ছে কি মানে তোমার এমসিকিউর জন্য ওভারঅল অনেক ইম্পর্টেন্ট হবে ক্লাসটা। ঠিক আছে। এবং তোমার হচ্ছে এডমিশন পর্যন্ত তোমার কি এখানে আমি বইটা দেখাই দেবো যে বই থেকে তোমার এডমিশনে কোন কোন কোশ্চেনগুলো মেনলি তোমার শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তো আমরা সুন্দরভাবে ক্লাসটা করে নেবো ভাইয়ের সঙ্গে। ঠিক আছে। আর মেডিকেলের জন্য তোমার কতটুকু এখানে বা বইটা তোমার হচ্ছে কি দাগায় দেওয়া সম্ভব ততটুকু দাগাই দেবো, এবং তোমার হচ্ছে কি ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে। এবং ভার্সিটির ক্ষেত্রে ওভারঅল আমি সুন্দরভাবে তোমাদের টপিক ধরে ধরে আমরা পড়বো। ঠিক আছে। তো আমরা তোমার হচ্ছে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা অধ্যায়টা শুরু করে নিবা। ঠিক আছে। তো আমরা তাপগতিবিদ্যা অধ্যায়টা আমরা শুরু করবো এখন। তো তাপগতিবিদ্যা আমরা তোমার হচ্ছে কি মানে বা ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা একটা অধ্যায় পড়ছিলাম, তৃতীয় অধ্যায়, সেটা তোমার হচ্ছে কি গতিবিদ্যা। আর এখানে তোমার হচ্ছে কি মানে মেনলি তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে একটা তোমার অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যা। তো এই তাপগতিবিদ্যা মেনলি আমরা তোমার কি তাপীয় সমতা নিয়ে আলোচনা করবো, তাপমাত্রা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ তাপমাত্রার স্কেল কতগুলো আছে, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। ঠিক আছে। এগুলো সুন্দরভাবে আমরা আলোচনা করবো। এবং এই কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, তারপর সেলসিয়াস স্কেল, রোমান স্কেল, এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ অনেক চলে আসে। শর্ট কোশ্চেনে ওভারঅল তোমাদের মেন পরীক্ষায় চলে আসছিল, বোর্ড কোশ্চেনে আমরা অ্যানালাইসিস করবো, সুন্দরভাবে টপিকটা ভালোভাবে কভার আপ করে দেবো। ঠিক আছে। তারপর তাপগতিবিদ্যা প্রথম সূত্র এখানে দেওয়া আছে, শূন্যতম সূত্র সম্পর্কে আলোচনা করবো, এবং ব্যাখ্যাটা তোমার কি সিকিউতে কোন
জায়গায় আসতে পারে ততটুকু আমি ভাইয়া সুন্দরভাবে তোমাদের ধরে পড়ে দেবো, সমস্যা নেই। সেখানে আমরা তোমাদের কি মানে দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে, পার্থক্য সিকিউ নাম্বার, সিকিউতে ক ক এবং খ এর জন্য আসতে পারে, ঠিক আছে না, সিকিউতে ক খ এর জন্য আসতে পারে। তারপর কি তোমার কি তাপীয় ইঞ্জিন, রেফ্রিজারেটর, হিমায়ন, তারপর কি তারপর লাস্টে পার্টে আমরা এন্ট্রপি এবং তোমার কি ইঞ্জিনের দক্ষতা সম্পর্কে আলোচনা করব। তো মেইন কিওয়ার্ড তোমার আমি সুন্দরভাবে তোমাদের আমি এখানে এতটুকু তোমার ধারণা দিয়ে দিলাম যে তোমার কোনো একটা অধ্যায়ে মেইন কিওয়ার্ড জানা থাকলে তুমি এমনিতে তুমি রিয়েলাইজ করতে পারবা যে আসলে অধ্যায়ের ভিতরে তোমার কী কী দেওয়া আছে। তো আমরা কথা না বাড়ে আমরা টপিকে চলে আসি। আমরা তোমার সে মেইনলি ধৈর্য সহকারে ক্লাসটা করবা, ঠিক আছে। তো ধৈর্য সহকারে ক্লাসটা করলে তুমি একদম ফুললি তুমি একদম এখান থেকে অনেক কিছু তুমি শিখতে পারবা, ঠিক আছে। এবং কোনটা এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য ইম্পর্টেন্ট আমরা সুন্দরভাবে এখান থেকে আন্ডারলাইন করে নেব, ঠিক আছে। তো তাপ এবং তাপমাত্রা পদার্থবিজ্ঞানে একটি অতি তোমার কি প্রয়োজনীয় বিজ্ঞান। পদার্থর ভৌত অবস্থা প্রকাশের একমাত্র ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানি যে কোনো পদার্থ অসংখ্য অণু সমন্বয়ে গঠিত। এই অণুগুলো গতিশক্তি রয়েছে, অবশ্যই আমরা কি এখানে গতিশক্তি রয়েছে। তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায়, তাহলে এই পয়েন্টটা তোমাকে মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, যে তাপমাত্রা বৃদ্ধি করলে কি গতিশক্তি বৃদ্ধি পায় কি পায় না। অবশ্যই কি তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পাবে এবং কমালে গতিশক্তি কমে যাবে। তাহলে তাপমাত্রার সাথে গতিশক্তি তোমার সাথে কি সম্পর্কটা কি সমানুপাতিক। তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি যদি কমে যায় তাহলে তাপমাত্রা তোমার সাথে কি কমবে, এতটুকুই পড়বো। তাপমাত্রা একটি পরিমাপযোগ্য রাশি। তাহলে যদি এমসিকিউ যদি কোশ্চেন কখনো চলে আসে যে তাপমাত্রা কি পরিমাপযোগ্য রাশি, অবশ্যই হচ্ছে কি পরিমাপযোগ্য রাশি। এই অধ্যায়ে আমরা তাপমাত্রার পরিমাপের নীতি, তাপীয় সমতা, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, তাপীয় সিস্টেম, অভ্যন্তরীণ শক্তি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কার্নোচক্র, তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর ইত্যাদি সম্পর্কে আমরা কি সুন্দরভাবে আলোচনা করব। তাহলে এই পয়েন্টটা থেকে এতটুকু তুমি মুখস্থ করে নিবা যে তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার কি হয় যে তোমার গতিশক্তি বৃদ্ধি পায়, আর যদি তাপমাত্রা সেখানে আমি কমাই তাহলে গতিশক্তি কীভাবে ভাইয়া পুরা হ্রাস পাবে, ঠিক আছে না। এখান থেকে এতটুকু পড়লে তোমার হয়ে যাবে। আর এখান থেকে ট্রু ফলসের জন্য আসতে পারে যে তোমার তাপমাত্রা কি পরিমাপযোগ্য রাশি কি রাশি না। তাহলে ওভারঅল এটা তোমার কি এটা তোমার মেনলি তোমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না। অর্থাৎ এই পার্টটা আমরা সুন্দরভাবে কী করবো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এমসিকিউর জন্য আমরা কভার করে নেব এবং বাকিটা সুন্দরভাবে তুমি কি দিবা, বাকিটা সুন্দরভাবে তুমি টপিক ওয়াইজ সুন্দরভাবে তোমার রিডিং দিলেই হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাবো। এখান থেকে আমরা এতটুকু জানলাম। নেক্সট পেজে কি বলা আছে দেখো, এখানে বলছে তোমার হচ্ছে কি তাপমাত্রা পরিমাপের নীতি দেওয়া আছে, অর্থাৎ প্রিন্সিপাল অফ মেজারমেন্ট অফ টেম্পারেচার। মনে করো তোমার ঘরের একটি মানে তোমার ঘরের একটি কাঠের তৈরি তোমার ক্রিকেট বল এবং একটি লোহার বল রাখা আছে। তুমি যদি দুটি বল একই সময় স্পর্শ করো তাহলে তোমার নিকট মনে হবে লোহার বলটি বেশি ঠান্ডা, যদিও বাস্তবে দুটি বলের তাপমাত্রা এক, তাই কেবল স্পর্শ দ্বারা তাপমাত্রা বা উষ্ণতা সম্পর্কে সঠিক ধারণা এবং পরিমাপ নির্ণয় করা যায় না। হ্যাঁ, তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যা তাপমাত্রা নির্ধারণ করে, অর্থাৎ তোমার কি এটা তোমাকে এমনিতে তোমাকে আন্ডারলাইন করে নিতে হবে। এবং বস্তুটিকে অন্য বস্তুতে তাপীয় স্পর্শ রাখলে তাপ দেবে বা তাপ সেখান থেকে সরিয়ে নেবে। তাহলে যদি তোমার সিকিউতে তোমার কি ক নাম্বার কোশ্চেন তো সিকিউতে ক নাম্বার যে কোশ্চেন তুমি বলে যে তাপমাত্রা আসলে কি, তাপমাত্রা এক প্রকার হচ্ছে কি তাপমাত্রা বা উষ্ণতা যা বস্তু তোমার কি তাপীয় অবস্থা বা তাপ নির্ধারণ তোমার কি নির্ধারণ করে, যা বস্তুটিকে অন্য বস্তুতে তাপীয় তোমার চলে যাবে না ওই বস্তু থেকে তাপ শোষণ করবে, এমন একটা প্রক্রিয়াকে বলে ভাইয়া পুরা, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু তোমার রিডিং দিলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসি নেক্সট লাইনে। তাই তাপমাত্রা পরিমাপের জন্য পদার্থের একটি বিশেষ ধর্মের প্রতি লক্ষ্য রাখা এবং যেসব পদার্থের এসব ধর্ম আছে তা তাপমাত্রা পরিমাপের যন্ত্র ব্যবহার করা হয়। বস্তুত এই মূল নীতি তাপমাত্রা পরিমাপের ব্যবহার করা হয়। নিম্নে এই তাপমাত্রা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা জানি কোনো বস্তু কত গরম ঠান্ডা কতটা অথবা কত ঠান্ডা তা স্পর্শ করে সরাসরি বোঝা যায় না, অনুভব করা যায় এই মাত্র এই কারণে তাপমাত্রা তারতম্যের ভেদে পদার্থে যে বিশেষ কোনো ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় সে ধর্ম তোমার কি বলছে সে ধর্ম পরিবর্তন লক্ষ্য করে সহজে সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়। সেই পদার্থের বস্তু তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং বলা যায় যে যন্ত্র দ্বারা বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে তোমার এটা এতটুকু তোমার টাকা দিতে হবে, অর্থাৎ যে যন্ত্র দ্বারা বস্তুটি তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে তাপযন্ত্র বা থার্মোমিটার বলা হয়। তো থার্মোমিটার বলতে আমরা কি তাপমাত্রা পরিমাপ করার একটা তোমার কি মিটারকে বোঝাই, ঠিক আছে। তবে এটা তোমার এমনি তোমার মেনলি তোমার কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না। সিকিউতে তোমার মেন এক্সামের জন্য ইম্পর্টেন্ট বলে দিবে যে তাপমান যন্ত্র কাকে বলে বা থার্মোমিটার কাকে বলে, অর্থাৎ যে যন্ত্র বস্তু তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে বলা হয় কি, তাকে বলা হয় থার্মোমিটার বা তাপমাত্রা যন্ত্র বলা হয়। তো এটা আমরা কি করবো সুন্দরভাবে মুখস্থ করবো। আর এডমিশনের ক্ষেত্রে তোমার মেনলি তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার কথা বলি, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার এভাবে কোশ্চেন আসতে পারে যে তোমার কি তাপমাত্রা বা তাপমান
যন্ত্র তোমার পুরা তোমার সংজ্ঞাটাই উঠাই দেবে আর বলবে যে নিচের কোন সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তাহলে এই সংখ্যাটা আমরা মুখস্থ করে নেব। অর্থাৎ যে যন্ত্র দ্বারা বস্তু তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে তাপযন্ত্র বা থার্মোমিটার তোমার কি বলা হয়। থার্মোমিটার তোমার কি মানে স্প্লিংটা তুমি সুন্দরভাবে মুখস্থ করে নিবে, ঠিক আছে। তারপর চলে আসো, এখানে বলছে কি তাপমাত্রা পরিবর্তনে পদার্থে যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্ম পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতি ধর্ম বলা হয়। এবং যেসব পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে উষ্ণতামিতি পদার্থ বলা হয় থাকে। তাহলে সিকিউর জন্য এই পুরো পার্টটাই তোমার ইম্পর্টেন্ট। সিকিউতে তোমার কি নর্মালি ভাবে তোমার সিকিউতে ক এবং খ নাম্বার কোশ্চেন চলে আসে যে তোমার কি তাপমাত্রা তোমার কি বলে দেবে জানো, এভাবে কোশ্চেন দিয়ে দিবে যে তোমার কি তাপমাত্রা উষ্ণতামিতি ধর্ম কাকে বলে তুমি উল্লেখ করো বা সংজ্ঞা দাও। তাহলে এই সংজ্ঞাটা তোমার পুরোটাই তোমার কি করতে হবে ভাইয়া, পুরা এই সংজ্ঞাটা পুরোটাই তোমার কি কয়ের জন্য পড়তে হবে, বেসিক্যালি তোমার কি ক্ষয়ের জন্য পড়তে হবে। তাহলে এটা সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নেব। অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনে তাপীয় যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্ম পরিবর্তন লক্ষ্য করে সহজে এবং সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতি ধর্ম বলে। এবং যেসব পদার্থ তোমার কি উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাকে উষ্ণতামিতি পদার্থ বলা হয়। তাহলে এটা আমরা কি করব মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপর বাকিটা আমরা রিডিং দেবো যে সাধারণত উষ্ণতামিতি পদার্থ বা তার ধর্মের নাম অনুসারে থার্মোমিটারের নামকরণ করা হয়েছে, যেমন পারদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার ইত্যাদি হতে পারে। তাহলে কি কোন থার্মোমিটার হতে পারে ভাইয়া, পুরা দুইটা হতে পারে, একটা থাকি তোমার পারদ থার্মোমিটার হতে পারে, একটা রোদ থার্মোমিটার হতে পারে। জাস্ট তুমি রিডিং দিলে হয়ে যাবে। থার্মোমিটার প্রস্তুতকালে এই উষ্ণতামিতি ধর্ম এবং উষ্ণতা পদার্থের উপর নির্ভর করে তাপমাত্রা পরিমাপ করা যায়। যেমন পারদ থার্মোমিটারে পারদ প্রসারণ হলো উষ্ণতামিতি ধর্ম এবং পারদ হলো উষ্ণতামিতি পদার্থ। তাহলে এটা তুমি কি করবে মনে রাখবে, এমনিতে জাস্ট খালি তোমার কি মনে রাখলে হয়ে যাবে। তো এই লাইনটা আমরা কি করবো, এই লাইনটা সুন্দরভাবে আমরা কি করবো ভাইয়ের সঙ্গে আন্ডারলাইন করে নেবো, ঠিক আছে না। অর্থাৎ তোমার ক্লাসটা একটু তোমার কি বোরিং হতে পারে, কিন্তু এতটুকু এনশিওর করতে পারে ভাইয়া পুরা তোমাদের যদি কষ্ট করে ক্লাসটা সুন্দরভাবে করে নাও তাহলে দেখবা যে বইটাও দেখাই হইতেছে মেনলি, আর তোমার বইটাও পড়া হইতেছে, ঠিক আছে না। আমরা বেসিক্যালি আমরা তোমার ইন্টার লাইফে আমরা বই পড়তে চাই না, ঠিক আছে। তো বই তোমার মাস্ট পড়তে হবে এমসিকিউর জন্য। তুমি যদি ভালো করতে চাও তাহলে বইটা তোমার মেনলি বইটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। মেডিকেল তোমার কি মেন বই, তো মেডিকেলে যারা প্রিপারেশন নিবা আপকামিং ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে এবং স্বপ্ন আছে, ঠিক আছে না। তো সুন্দরভাবে মেন বইটা আমাদের পড়তে হবে। আমাদের এই তোমার ক্লাসে সুন্দরভাবে অর্থাৎ এই কোর্সে অর্থাৎ আমাদের এই প্ল্যাটফর্মে একটু বিশ্বাসযোগ্য তোমার প্ল্যাটফর্ম, তুমি সুন্দরভাবে ভাইয়ের বা তোমার ভাইয়া তোমার বিশ্বাস করে সুন্দরভাবে তুমি পড়াশোনাটা কভার করে নিতে পারো, ঠিক আছে। তো তোমার এই প্ল্যাটফর্ম তোমাদের সঙ্গে সবসময় আসে। তো সুন্দরভাবে আমরা কি পড়াশোনা করবো ভাইয়ের সঙ্গে, জাস্ট কথাগুলো শুনবো এবং তুমি ক্লাসটা সুন্দরভাবে করে নিবা। দেখবা তুমি নিজে রিয়েলাইজ করে দেখবা যে পড়াটা তোমার কত ডিপ লেভেলে চলছে, ঠিক আছে। তো আমরা সুন্দরভাবে কভার করে নেবো। তারপর চলে আসো যে তোমার এটা তো পড়লাম, তারপর এটা এখন পড়বো যে তাপীয় সমতা নিয়ে আলোচনা করবো। তাপীয় সমস্যা থেকে কি বলা যায় কি বলার দরকার নেই, তো আমরা পড়ে নিবো, কষ্ট করে আমরা কি করবো পড়ে নিব, ঠিক আছে। তো একটি উত্তপ্ত লোহা কক্ষকে বলতে কক্ষ তাপমাত্রা একটি স্থানে রেখে দাও, কি দেখতে পারবে, দেখা যাবে যে উত্তপ্ত বস্তু তাপ হারাতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত উত্তপ্ত বস্তু তাপমাত্রা কক্ষ তাপমাত্রা তথা পরিপার্শ্বের তাপমাত্রা সমান না হবে ততক্ষণ পর্যন্ত তাপ হারানোর প্রক্রিয়া চলতেই থাকবে। ভালো কথা। একই রূপে ঘটনা লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুর মধ্যে পারস্পরিক তাপীয় সংযোগ করা হয়। এক্ষেত্রে উচ্চ তাপমাত্রা বস্তু হতে নিম্ন তাপমাত্রা বস্তু প্রবাহিত হয় এবং একসময় উভয় বস্তু একই তাপমাত্রা উপনীত হয়, তখন বলা যায় যে বস্তু দুটি তাপীয় সমতায় আসছে। জাস্ট এই পয়েন্ট আমরা কি করবো রিডিং দিয়ে দেবো, ঠিক আছে না। আমার এটা ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং দিলে তুমি নিজের দায়িত্বে বুঝতে পারবা। অর্থাৎ একই বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান না ঘটলে বস্তুগুলো তাপীয় সমতায় আছে ধরা হয়। এই সংক্রান্ত তোমার কি তাপগতিবিদ্যার সূত্রটি হলো শূন্যতম সূত্র নামে পরিচিত। তাহলে শূন্যতম সূত্রটা আমরা কি করবো, আমরা নেক্সট আমরা এখানে এতটুকু আমরা কি করবো পড়ে নেব যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এখানে কি বলছে, জিরো ল অফ থার্মোডাইনামিক। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর তোমার কি তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমত বস্তু দুটি পরস্পর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে এইটা তোমার পুরাটাই তোমাকে সিকিউতে ক নাম্বার কোশ্চেন জন্য বা খ নাম্বার কোশ্চেন জন্য একদম টনটনা মুখস্থ করতে হবে, ঠিক আছে না। তুমি তোমার নাম ভুলে যাও, তুমি তোমার শ্বশুর শাশুড়ির নাম ভুলে যাও, কিন্তু এটা নাম ভোলা যাবে না। তো এটা আমরা সুন্দরভাবে আমরা কি করবো ভাইয়ের সঙ্গে দেখাই নেবো। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার মেইন এক্সামের জন্য ভার্সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট। বেসিক্যালি তোমার শর্ট কোশ্চেন তোমার দিয়ে থাকে এবং এমসিকিউতে তোমার বলে দেয় যে তাপগতিবিদ্যার সূত্র কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এটা বই থেকে আন্ডারলাইন করে নিবা। তো তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্র হচ্ছে কি, দুটি বস্তু যখন তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে কিসের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে? তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমত দুটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। একে কি বলা হয়? একে তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্র বলা হয়। তা জাস্ট খালি আমরা কি করব, জাস্ট খালি এটা সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর তোমার থেকে এমসিকিউর জন্য, ঠিক আছে না? অর্থাৎ এমসিকিউর জন্য আমরা পড়ে নেব। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার কি এটা একদম ইম্পর্টেন্ট, এটা তোমার একদম 5 স্টার ইম্পর্টেন্ট সংখ্যাটা সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেব। তারপর ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, ব্যাখ্যাটা আমি সুন্দরভাবে তোমার কি, অর্থাৎ এখানে বলছে যে তোমার দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু, অর্থাৎ পি এবং কিউ তোমার কি দুইটি বস্তু যদি কোনো তোমার যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমত বস্তু তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ যদি পি এবং কিউ যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে পরস্পরের সাথে, তাহলে এই যে তৃতীয় বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ কি, অর্থাৎ এই ডাব্লিউটা তোমার কি পি এবং কিউ এর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো যখন মেইনলি তোমাদের আমি ম্যাথ ক্লাস নং 2 এ ম্যাথ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হইতেছি, তখন সুন্দরভাবে টপিক ওয়াইজ আমি সুন্দরভাবে তোমাদের এই প্রথম সূত্র A to Z আমি তোমাদের শেষ করে দেবো, ঠিক আছে না? জাস্ট আমরা আজকে ক্লাসটা করতেছি তোমার মেনলি বইটা দাগায় নেওয়ার জন্য, ঠিক আছে না? আন্ডারলাইন করে নেওয়ার জন্য, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং ক্ষয়ের জন্য কোনটা এমসিকিউতে আসতে পারে, জাস্ট এটা করতেছি। জাস্ট এটা আমরা কি করবো, এটা সুন্দরভাবে তোমরা রিডিং দিবা। আর এই পয়েন্টটা আমি চিত্রে ধরে তোমাদের পড়াই দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে না? তো এখান থেকে এতটুকু পড়বা যে এই সূত্রের উপর ভিত্তি করে, এই সূত্রের উপর ভিত্তি করে তোমার কি থার্মোমিটার তৈরি করা হয়। তাহলে থার্মোমিটার তৈরি করা হয় কিসের সাহায্যে? থার্মোমিটার তৈরি করা হয় তোমার তাপগতিবিদ্যা তোমার কততম সূত্রের সাহায্যে? 0তম সূত্রের সাহায্যে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21 সালে 21 থেকে 22 সালে চলে আসছিল। তো এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? অর্থাৎ আমরা মেইন বইটা এমনভাবে পড়তেছি যেন তোমার কি মেডিকেল তোমার কি বই তোমার বই থেকে এই বই থেকে মেডিকেল তোমার কি একদম মানে তোমার প্রিপারেশনটা একদম 100% কভার হয়ে যায়, ঠিক আছে? এবং আন্ডারলাইন করে যেন আমরা মেইন এক্সামে তোমার এমসিকিউ কমন ফেলাইতে পারি। তো এখান থেকে ভাবে কোশ্চেন আসতে পারে যে তাপগতিবিদ্যার প্রথম 0তম সূত্র থেকে কি তৈরি করা হয়? তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে থার্মোমিটার তৈরি করা হয়। এখান থেকে আমরা এতটুকু মুস্ট করব। এই পয়েন্টটা মেডিকেলের জন্য হিউজ ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য এবং তোমার এমসিকিউর জন্য, ঠিক আছে না? তো যতটুকু দাগায় দেই না কেন ভাইয়া পুরা সুন্দরভাবে আমরা কি করব, দাগায় নেব, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে তাপমাত্রা ধারণা এখানে দেওয়া আছে। এখান থেকে এতটুকু সংখ্যাটা জেনে নিবা যে তাপমাত্রা হলো একটি তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করে। তাহলে এখান থেকে এতটুকু মুস্ত করবা, যেমন কি প্লাটিনিয়াম রোধ থার্মোমিটারের প্লাটিনিয়াম তোমার কি রোধ তোমার কি বলছে, রোধ ব্যবহার করে তোমার কি তড়িৎ রোধের উষ্ণতামিতি ধর্ম প্রতি লক্ষ্য রেখে তাপমাত্রা পরিমাপ করা হয়। আবার থার্মোকাপল নামক থার্মোমিটার দুটি ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তাপীয় তড়িৎচালক শক্তি ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। আবার বিকিরণ পাইরোমিটার উত্তপ্ত বস্তু বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে 500 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বে তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে তোমার বিকিরণ পাইরোমিটারে তোমার কত ঊর্ধ্বে তাপমাত্রা পরিমাপ করা হয়, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্বে তাপমাত্রা পরিমাপ করা হয় এবং এই সূত্রের তাপমাত্রা পাইরোমিটার সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে কোন ধর্মকে কাজে লাগিয়ে? বিকিরণ ধর্মকে কাজে লেগে যায়। মেডিকেল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 সালে চলেছে। তাহলে এটা ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট মেইন এক্সামের জন্য। তো একদম তোমার একদম 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে না? 100% ইম্পর্টেন্ট দিলাম। তো এটা ট্রু ফলসের জন্য একদম ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দেখা নেবো যে এখান থেকে এতটুকু আমরা দেখা নেবো যে তোমার কি বিকিরণ পাইরোমিটার ধর্ম কাজে লাগিয়ে বিকিরণ পাইরোমিটার থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয় থাকে, ঠিক আছে না? এটা আমরা এখান থেকে আমরা এতটুকু আমরা কি করবো, কভার করে নেবো, ঠিক আছে? তারপর উপরে এতটুকু জানলাম যে তোমার কি তাপমাত্রা সংখ্যাটা কি, অর্থাৎ তাপমাত্রাটা কি সিকুর জন্য ক এবং খ জন্য ইম্পর্টেন্ট। তাপমাত্রা হলো তোমার একটি বস্তু তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে, হ্যাঁ, এবং তাপ প্রবাহের অভিমুখ তোমার নির্ধারণ করে থাকে। তাহলে এটা ইম্পর্টেন্ট। যেমন কি প্লাটিনিয়াম তারের রোধ হতে পারে। তাহলে বেসিক্যালি আমরা কি করবো, বেসিক্যালি আমরা তোমার কি এই পার্টটা সুন্দরভাবে আমরা কি করবো, সিকুর জন্য আমরা কি করবো, সিকুর জন্য একদম ক এর জন্য পড়ে নেবো অথবা তোমার কি ক্ষয়ের জন্য পড়ে নেবো, ঠিক আছে না? এখান থেকে আবার তোমার কি ট্রু ফলস আসতে পারে যে নিচে কোনটি সঠিক নিচে কোনটি সঠিক নয়, দুইটা আমরা পড়ে নেবো। তারপর আমরা নেক্সট রাউন্ডে চলে যাই। এখানে বলছে তাপমাত্রার পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক বলছে, অর্থাৎ কি কি স্কেল আছে সেসব সম্পর্কে আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আন্ডারলাইন করে নেব, ঠিক আছে? তো আমরা মনোযোগ সহকারে ক্লাসটা করব, ঠিক আছে? অর্থাৎ দিন শেষে তুমি কষ্ট না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তো অবশ্যই মাস্ট বি তোমার কি তোমার কষ্ট করতে হবে এবং পড়াশোনাটা ভাইয়ার সঙ্গে সুন্দরভাবে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা পড়াশোনা করব, একটু মাঝখানে আমরা ব্রেকও নিব এবং পড়াশোনা করব, ব্রেক নিব পড়াশোনা করব, ঠিক আছে না? এভাবে করলে তোমার ব্রেনটাও একটু তোমার কি শার্প থাকবে এবং পড়াশোনার প্রতি তোমার অ্যাটেনশনটা একটু তোমার হাই লেভেলে থাকবে। তো আমরা চলে আসি, কি বলছি? তো চলে আসি যে এখানে কি বলছে, এখানে বলছে তোমার যে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা আলোচনা করব। স্কেল কয় প্রকার রয়েছে সেটা আলোচনা করব। তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন তাপমান যন্ত্রের বিভিন্ন স্কেল ব্যবহার করা হতো। বিভিন্ন স্কেলের প্রতি ডিগ্রি তাপমাত্রা মান সমান নয়। একটি স্কেলের সাথে অন্যটি পুরোপুরি মিল নেই। এই অসুবিধা
অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কমিটি 1927 সালে তাপমাত্রার একটি ব্যবহারিক স্কেল অনুমোদন করেন। এর নাম আন্তর্জাতিক তাপমাত্রা স্কেল। তাপমাত্রা বিভিন্ন স্কেল হলো সেলসিয়াস স্কেল দেওয়া আছে, তাহলে কোন স্কেল দেওয়া আছে? সেলসিয়াস স্কেল দেওয়া আছে, ফারেনহাইট স্কেল দেওয়া আছে এবং কি কেলভিন স্কেল দেওয়া আছে। তো এই যে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, এই তিনটা স্কেল সম্পর্কে আমরা জানবো। যেখানে তোমার সূত্রটা দেওয়া C/5 ইকুয়াল F বা -32/9 ইকুয়াল K -273 বাই তোমার কি 5 হতে পারে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কি 19 থেকে 20 সালে ম্যাথে চলে আসছিল এবং 12 থেকে তোমার কি 13তে চলে আসলো। তাহলে এটা দেখো কতটুকু ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট এক্সাম। তোমার মেইন পরীক্ষায় তোমার কি এসব এই সূত্র দিয়ে তোমার কি ম্যাথ চলে আসবে। তো যখন ভাইয়া সুন্দরভাবে ম্যাথ সলিউশন করে সলিউশন ক্লাসে প্রবেশ করবে এবং শুরু করবো, তখন সুন্দরভাবে তোমাদের ধরে পড়ে দেবো, সমস্যা নেই। জাস্ট এখান থেকে এতটুকু পড়ে নিবা। এটা 10 স্টার ইম্পর্টেন্ট, বেশি করতে তোমার এমসিকিউর জন্য, ঠিক আছে না? তো এমসিকিউর জন্য আমরা এটা সুন্দরভাবে পড়ে নেবো, ঠিক আছে? অর্থাৎ পারলে তোমার কি এটাও মুখস্থ করে নিতে পারো। তো এটাও একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রটা সুন্দরভাবে আমরা কভার করে নেবো। এখান থেকে তোমার কি এই সূত্রটা সুন্দরভাবে তোমার কি এই দুটো সূত্র তোমার কি ম্যাথের ক্ষেত্রে লাগবে। এখান থেকে এতটুকু তুমি আন্ডারলাইন করে নিতে পারো। জাস্ট আমরা আজকে প্রথম ক্লাসটা করতেছি বইটা দাগায় নেওয়ার জন্য, ঠিক আছে না? এবং একটু নলেজ নেওয়ার জন্য। এখান থেকে আমরা এতটুকুই পড়বো। এখান থেকে আর তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট এতটুকু সূত্র মুখস্থ করবো। এটাও তোমার কি ম্যাথের ক্ষেত্রে লাগবে। তো যখন আমরা ম্যাথ করবো তখন এটাও ক্ষেত্রে লাগতে পারে, ঠিক আছে? এখান থেকে এই পেজ থেকে আমরা কিছুই পড়বো না, জাস্ট ভাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে আন্ডারলাইন করে নেবো যে তোমার কি মানে তোমার সূত্রটা হচ্ছে C/5 বা ইকুয়াল তোমার কি -32/9 ইকুয়াল K -273/5 হতে পারে এবং সেটাই সেলসিয়াস স্কেল হতে পারে, ফারেনহাইট স্কেল হতে পারে এবং কেলভিন স্কেল হতে পারে। তাহলে এটা সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব এবং পারলে এই যে তোমার এই পয়েন্টটা সুন্দরভাবে কি করব, আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে? তারপর এই সূত্রগুলো পারলে মুখস্থ করে নিবা। যখন আমি আবার মেইনলি তোমাদের ধরে পড়ে দেবো যে তোমার কি এক্স তো আইস বা থিটা এক্স সমান কি, এক্স স্টিম সমান কি, ঠিক আছে না? এক্স তোমার কি আইস এর মানটা বের করলে কিভাবে চলে আসবে ম্যাথের ক্ষেত্রে পড়াই দেবো, ঠিক আছে না? জাস্ট খালি আজকের ক্লাসটা সুন্দরভাবে বইটা দেখাই নেবো আমরা, ঠিক আছে? তারপর আমরা নেক্সট টপিকে আমরা চলে যাবো। নেক্সট টপিক এখানে কি বলছে, এখানে একটু বলছে যে তোমার ফারেনহাইট থার্মোমিটার দ্বারা মানব যন্ত্রের দেহের তাপমাত্রা পরিমাপ করা যায়। এই থার্মোমিটার তোমার কি 95 ডিগ্রি সেলসিয়াস থেকে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা হয়। একে ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। তার ফারেনহাইট থার্মোমিটারকে কি বলা হয়? ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়। তাহলে এই ফারেনহাইট স্কেল বা থার্মোমিটার ব্যবহার করে দেহের কি মাপা যায়? জ্বর পরিমাপ করা যায়। এখানে তোমার সর্বনিম্ন পার থাকতে পারে 95 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ থাকতে পারে তোমার 110 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। তাহলে এটাই পয়েন্ট আমরা কি করব, এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব, ঠিক আছে না? তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এই পয়েন্টটা তোমরা সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে দাগাই নেবা, ঠিক আছে না? এই থার্মোমিটার দ্বারা মানব দেহের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায়, তাই একে চরম থার্মোমিটার বলে। তাহলে এর একটা নাম হচ্ছে ডাক্তারি থার্মোমিটার, আর একটা নাম হচ্ছে কি চরম থার্মোমিটার। তারপর এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। এটা আমরা কি করব, এমসিকিউর জন্য পড়বো সুন্দরভাবে, ট্রু ফলসের জন্য আসতে পারে এবং তোমার মেইনলি তোমার মেইন এক্সামেতে সিকিউতে তোমার কি ক নাম্বার কোশ্চেন জন্য আসতে পারে। তো সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না? ভাইয়া পুরা সুন্দরভাবে তো মুখস্থ করে নেবে, ঠিক আছে না? অবশ্যই কি করতে হবে, সুন্দরভাবে তোমরা মুখস্থ করতে হবে। তাহলে চলে আসি। তারপর বিস্তৃত বিন্দু ব্যবহার করে স্কেল নির্ধারণ সংক্রান্ত কয়েকটি রাশি। তো এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে জাস্ট এতটুকু মনে রাখবা যে ত্রৈধবিন্দু কাকে বলে। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, আর মেনলি তোমার কি মিশনের জন্য তো ইম্পর্টেন্ট। এটা তো তোমরা জানোই এবং তোমার মেনলি তোমার সিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা পড়ে নেব যে একটি নির্দিষ্ট চাপে, সেখানে চাপটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে এবং যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ওই পদার্থের ত্রৈধবিন্দু বলা হয়। তাহলে এটা আমরা কি করব, সিকিউর জন্য একদম মুখস্থ করে নিব। সিকিউতে চলে আসে পানি ত্রৈধবিন্দুটা কি, অর্থাৎ তোমার কি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, অর্থাৎ তোমার কত পারদ স্তম্ভের চাপে, অর্থাৎ 4.58 মিলিমিটার অফ মার্কারি চাপে। তাহলে এটা 5 স্টার ইম্পর্টেন্ট, তোমার চলে আসবে তোমার এমসিকিউতে। তোমার চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প তাপীয় সমস্যা থাকে তাকে পানি ত্রৈধবিন্দু বলা হয়। পানি ত্রৈধবিন্দু মানে হচ্ছে কি তোমার 273.16 কেলভিন। তাহলে কেলভিন স্কেল কত হবে, 273.16 কেলভিন। এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, কারণ ডেন্টাল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 সালে চলে আসছিল। অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু পড়ে নিলাম। তারপর কেলভিন স্কেল চলে আসো, যে তাপমাত্রা বা তাপমাত্রার পরিবর্তে এসআই একক। তাহলে কি একক, তাহলে এসআই এককের তোমার একক হচ্ছে কি কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়, পানি ত্রৈধবিন্দু তাপমাত্রা 1 তোমার কি 273 তোমার কি 16 অংশকে 1 কেলভিন বলে। তাহলে এটাও সিকিউর জন্য তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। এমসিকিউর জন্য বলে দেবে যে তাপমাত্রা এসআই একক কি, তাপমাত্রা এসআই একক হচ্ছে কেলভিন। এটার কত অংশ থাকতে পারে, 1/273.16 থাকতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করবো। তারপর তাপীয় তোমার কি বলছে, তাপমাত্রা তাপগতীয় স্কেল বা পরম স্কেল। এটা কি বলছে, যে পানি ত্রৈধবিন্দু
তাপমাত্রাকে 273.16 কেলভিন, ওই তাপমাত্রা 1/273.16 কেলভিন অংশের এক তোমার কেলভিন ধরে তাপমাত্রা যে স্কেল গণনা করা হয় তাকে তাপগতীয় স্কেল বলে থাকে। এটা আমরা কি করবো, রিং দিয়ে দেবো। এই তোমার এই পয়েন্টটা তোমার সুন্দরভাবে কি করবো, আমরা রিং দিয়ে দেবো যে এই স্কেল পদার্থের প্রকৃতি এবং ধর্মের উপর নির্ভরশীল নয়। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে কেলভিন স্কেল কি পদার্থের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভরশীল, কখনোই নয়, কেবল তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে কিসের উপর নির্ভরশীল নির্ভর করে থাকে, তাপমাত্রার উপর নির্ভর করে থাকে, তাই একে পরম স্কেলের তাপমাত্রা বলে। তাহলে এটা আমরা কি করবো, সুন্দরভাবে আন্ডারলাইন করে নেব। তাহলে তারপর এখানে নিচে আমি একদম শেষ করে আবার রিভিশন দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তারপর আমরা চলে আসবো যে তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল কি বলছে, পানি তৈরি বিন্দু তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ওই তাপমাত্রায় 273.16 অংশকে 1 কেলভিন ধরে এবং আরও বাকি কতগুলো সহজলভ্য স্থিরবিন্দু নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক যন্ত্র অনুমোদন করেছেন তাকে আন্তর্জাতিক স্কেল বলা হয়। জাস্ট এই পয়েন্টে রিডিং দিবা। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে পানি তৈরিবিন্দু কাকে বলে, পুরোটাই কি করবা, মুখস্থ করে নিবা। পানি তৈরিবিন্দু এইটাকে বলে। তারপরে যে পানি তৈরিবিন্দু তোমার মানটা কত হতে পারে, 4.5 মিলিমিটার মার্কারি এবং তোমার কি তা কত কেলভিন হতে পারে, 273.16 কেলভিন এবং 273.16 কেলভিন পানি তৈরিবিন্দু 1/273.16 কেলভিনের অংশকে কি বলা হয়, 1 কেলভিন বলা হয়। জাস্ট এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে তোমার কি এখান থেকে এতটুকু তোমাকে মুখস্থ করতে হবে তোমার মেইনলি তোমার এক্সামের জন্য, যে তোমার কি তাপমাত্রা পদার্থের স্কেল ধর্মের উপর নির্ভরশীল নয়, কেবল তাপমাত্রার উপর নির্ভর করে থাকে, একে পরম তাপমাত্রা বলা হয়। জাস্ট এই পুরো পয়েন্টটা তোমাকে কি করতে হবে, মুখস্থ করলে দ্যাট উইল বি মোর দেন ইনাফ ফর ইউ, ঠিক আছে না। এখান থেকে এতটুকু মুখস্থ করবা। তারপর এখানে নিচে কটা কি দেওয়া আছে, নিচে কয়েকটি পদার্থের তাপমাত্রা স্কেলের জন্য নির্ধারিত স্থিতিবিন্দু দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, পড়বো না, এই টপিকগুলো পড়বো না, এইগুলা আমাদের কি লাগবে না, ঠিক আছে না। আমি এখানে কি দিলাম, নো নিড লিখে দিলাম, তো এগুলা বেসিক্যালি আমাদের লাগবে না, ঠিক আছে না। তারপর নেক্সট টপিকে চলে আসো। নেক্সট টপিক তোমার কি এই ম্যাথগুলো তোমাদের সুন্দরভাবে আমি ধরে পড়াই দেবো ক্লাস নাম্বার 1, অর্থাৎ ক্লাস তোমার কি নং যখন তোমাদের কি 0 নাম্বারটা স্টার্ট করবো তখন এই ম্যাথগুলো তোমাদের ধরে পড়াই দেবো। আপাতত আমরা কি করবো, স্কিপ করবো, ঠিক আছে না, এগুলো আমরা স্কিপ করবো। তারপর চলে আসলাম যে তাপগতিবিদ্যা প্রথম সূত্র চলে আসলাম। এখানে বলছে তাপগতিবিদ্যার ধারণা, তাপগতিবিদ্যা প্রথম সূত্র আলোচনা করার আগে আমাদের জানা দরকার তাপগতিবিদ্যা আসলে এটা কি। তাহলে আমাদের এখন জেনে নিতে হবে। একটি কাজ করা তোমার আমরা জানি কাজ করার সামর্থ্য কি বলা হয়, শক্তি বা বল বলে। তাহলে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, তোমার কি শক্তি বলা হয়। তাহলে এটা কি করে সুন্দরভাবে মুখস্থ করে নিবা। বিভিন্ন প্রকার শক্তির সাথে আমরা পরিচিত, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, সহজে তাপ শক্তি রূপান্তরিত হয়। তোমার বিজ্ঞানী তোমার কাউন্ট রামফোর্ড, হ্যামব্রেট, ডেভি এবং তোমার জেমস প্লাকটন জুল পরীক্ষায় নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে তোমার কি কাজ তথা যান্ত্রিক শক্তি হতে তাপ শক্তির উৎপাদন হয় এবং তাপ শক্তি একটি রূপ হয়। ভালো কথা, তাদের তোমার এই মতবাদ মতেই বস্তুত তাপগতিবিদ্যার সূত্রপাত, অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ এবং যান্ত্রিক পদার্থের পরস্পর রূপান্তর ও সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কি, তাপগতিবিদ্যা বলা হয়। তাহলে এই পার্টটা তোমার কি করতে হবে, সিকিউর জন্য একদম মুখস্থ করতে হবে। ট্রু ফলসের জন্য তোমার আসতে পারে যে তাপগতিবিদ্যা কাকে বলে। অর্থাৎ পদার্থবিজ্ঞানে আমি দাগাই দিচ্ছি, একদমই দাগাই দিচ্ছি যে তোমার কি পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ এবং যান্ত্রিক শক্তি পরস্পর রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় তাপগতিবিদ্যা বলা হয়। এটাকে এখান থেকে এতটুকু বললে হয়ে যাবে। তারপর এখানে কি বলছে, তোমার কি তাপগতীয় ব্যবস্থা সিস্টেম। জাস্ট তুমি এখানে কি করবা, জাস্ট ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ভাইয়া যেভাবে তোমাদের পড়াই দিল সুন্দরভাবে ওইরকম করে তোমার কি রিং দিলে হয়ে যাবে। এখান থেকে আমরা আর পড়তেছি না। এখানে তোমার কি আছে, আয়তন আছে, তাপমাত্রা আছে এবং চাপ দেওয়া আছে, প্রয়োগ করা যায়। তারপর এখানে কি বলছে, পারিপার্শ্বিক অবস্থায় রিং দিবা তোমার নিজ দায়িত্বে। তাপগতীয় স্থানাঙ্ক আমরা এটা পড়বো না, রিং দিব। তারপর কি সাম্যাবস্থা হতে পারে, রিং দিবা, তাপগতীয় প্রক্রিয়া হতে পারে এবং অভ্যন্তরীণ বা অন্তস্থ শক্তি হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে না। তারপর তোমার কি সূত্রটা জেনে নিবা যে তোমার যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা যায় তখন কাজ ও তাপ পরস্পর তোমার কি সমানুপাতিক হতে পারে। তাহলে এটা সুন্দরভাবে কি করবো, আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবো, আমরা দাগাই নেবো, ঠিক আছে। তো সুন্দরভাবে আমরা কি করবো, দাগাই নিবা এবং নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে এই পয়েন্টটা তোমার কি সুন্দরভাবে তোমার রিডিং দিলেই এই তোমার কি মানে বেসিক্যালি তোমার এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে তোমার সুন্দরভাবে হেডলাইনগুলো মুখস্থ করলে হয়ে যাবে। মেডিকেলের জন্য একদম হেডলাইন, ঠিক আছে না, হেডলাইন অনেক ইম্পর্টেন্ট, বলে দিবে যে তোমার তাপগতিবিদ্যার সিস্টেমের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত কোনটি অন্তর্ভুক্ত নয়। এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। তারপর যেখানে তোমার কি সূত্রটা দাঁড়ায় তোমার এইরকম দাঁড়ায় যে যেখানে তোমার কি যদি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তারপরে যদি কিউ পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে দাঁড়াবে তোমার কি ডাব্লিউ সমানুপাতিক কিউ। অর্থাৎ কাজের পরিমাণ যত বাড়াবা তোমার পরিমাপ তাপ তত বেশি হবে, তাপ যত কম হবে কাজের পরিমাণ তত কম হবে। যেখানে তোমার কি ডাব্লিউ সমানুপাতিক কি দেখা যায়, ডাব্লিউ
ডাব্লিউ সমানুপাতি কিউ লেখা যায়, যেখানে লেখা যায় ডাব্লিউ সমান, যেখানে লেখা যায় ডাব্লিউ সমান কি জেড কিউ আকারে প্রকাশ করা হয়। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা কি করব, এমসিকিউর জন্য আমরা কি মনে রাখবো, যেখানে জেড হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একে তাপীয় সমতা বলা হয়। অর্থাৎ জুলের সংখ্যা চলে আসলাম, যে তোমার এটা আমাদের দাগায় নিতে হবে, যে এখানে বলছে যে তোমার কিউ সমান 1 হলে ডাব্লিউ সমান জেড হলে, সুতরাং জেড নিম্নোক্ত সংখ্যা দেওয়া যায়। অর্থাৎ একক তাপ উৎপাদন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা বলে। তাহলে এটা আমরা কি করব, সেগুলোর জন্য একদম টন্ডা মুখস্থ করবো যে তাপীয় যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা কাকে বলে। তাহলে এটা আমরা কি করব, একদম 5 স্টার ইম্পর্টেন্ট, সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নেব, বিশেষ ক্ষেত্রে এমসিকিউর জন্য এবং ট্রু ফলসের জন্য আসতে পারে, ঠিক আছে না। এটা আমরা দাগায় নেব এবং ভাইয়ের সঙ্গে মুখস্থ করে নেব যে তোমার কি একক তাপমাত্রা উৎপাদন করতে কি আসলে এখানে যে একক তাপমাত্রা কি বলছে, একক তাপমাত্রা উৎপাদন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা বলে। অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান এবং তোমার কি কাজের উপর নির্ভর করে। সিরিজ পদ্ধতি তোমার মান হচ্ছে 4.2 × 10⁻⁷ আর ক্যালোরি, এবং তোমার কি যেখানে এসআই পদ্ধতিতে তোমার 1 জুল সমান কত ক্যালোরি হতে পারে, 4.2 কিলো ক্যালোরি হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব, ঠিক আছে না। এর সঙ্গে আর্ক এবং জুলের সম্পর্ক হচ্ছে কি 4.2 × 10⁻⁷ আর্ক হতে পারে, ঠিক আছে না। তো এই পয়েন্টটা আমরা সুন্দরভাবে মুখস্থ করব, বিশেষ করে তোমার এটা এমসিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে না। আমি এটা 10 স্টার ইম্পর্টেন্ট দিলাম, তো সুন্দরভাবে কি করবা এটা কমপ্লিট করে নিবা। এবং তারপর ওখানে বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিত্যান্ত সূত্রের একটি বিশেষ রূপ। তাহলে শক্তি নিত্যান্ত সূত্রের একটি বিশেষ রূপ কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা কি করবো, টন মুখস্থ করে নেব, ঠিক আছে। অর্থাৎ তাপগতিবিদ্যার তোমার কি তোমার সূত্রের তোমার কি শক্তির নিত্যান্ত তোমার সূত্রের একটি বিশেষ রূপ কোনটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। অর্থাৎ বিজ্ঞানী ক্লাসিয়াস এই সূত্রকে তাপগতিতে রূপান্তর করে সিস্টেমের মোট শক্তি পরিমাণ একই থাকে, একে ক্লাসিয়াসের মতবাদ বলা হয়। বিভিন্ন ক্লাসিয়াস নিম্নলিখিত উপায়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে বিবৃতি করে থাকে। তাহলে এই পয়েন্ট আমরা কি করবো, যতটুকু ভাইয়া দেখা দিচ্ছে ততটুকু সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর চলে আসো, এখানে নিচে কি বলছে যে তোমার সূত্র এখানে বলছে তাপগতিবিদ্যার, আমরা পড়লাম তাপগতিবিদ্যা তোমার কি এখন প্রথম সূত্রটা আমরা কি এমনিতে অ্যানালাইসিস সহকারে আমরা কি করবো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিব। এখানে কি বলছে দেখো, এখানে চলে আসো, এখানে বলছে তোমার কি মানে কোনো যখন কোনো ব্যবস্থায় তাপমাত্রা সরবরাহ করা হয়, তা সরবরাহ করবো আমরা তোমার কি করা হয়, ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয় এবং তখন স্থির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে এবং তাপমাত্রা বৃদ্ধি করতে এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রদত্ত তাপ হতে পারে তোমার তাপমাত্রা বৃদ্ধি প্লাস বিহিত কাজ হতে পারে। তাহলে এই সূত্রটা তোমার 10 স্টার ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তো সুন্দরভাবে এই তোমার এই কোশ্চেনটা তোমাদের মুখস্থ করতে হবে, যে পদার্থ তাপ সমান কি লেখা যায়, পদার্থ শক্তির বৃদ্ধি হতে পারে এবং বাহ্যিক তোমার কাজ হতে পারে। তাহলে এটা আমরা কি করবো মুখস্থ করে নেব। তারপরে এখানে তোমার বলছে যে অনুধাবনমূলক কাজ, এখানে একটা দিয়ে দিছে গ্রুপ ওয়াইজ ভিত্তিক, কি বলছে, জলপ্রপাতের পানি উপর থেকে নিচে পড়লে নিচের পানি উষ্ণতা উপরে পানির তুলনায় সামান্য বেশি হয়, কারণ ব্যাখ্যা করো। জাস্ট এটা তো আমি মুখস্থ করার দরকার নেই, জাস্ট তুমি নিজ দায়িত্বে রিডিং দিয়ে দিবা, ঠিক আছে। তারপর আমরা পেজ আমরা স্কিপ করি, এখান থেকে আমরা কিছু পড়বো না। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের স্বীকার্য অবশ্যই পড়তে হবে, মাস্ট পড়তে হবে, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের স্বীকার্য তাৎপর্যপূর্ণ হলে এটি তাপ এবং কাজের মধ্যে তোমার সম্পর্ক স্থাপন করে। তাহলে কিসের পরে সম্পর্ক স্থাপন করে, তোমার বলেই দিছে যে তোমার থেকে কাজ এবং তাপমাত্রার উপর সম্পর্ক স্থাপন করে থাকে। তাহলে তাপ এবং কাজের উপর সম্পর্ক করে থাকে, স্থাপন করে থাকে, ঠিক আছে। তারপর তোমার নেক্সট পয়েন্টে কি বলছে, নেক্সট পয়েন্টে বলছে তোমার কি সূত্র সাহায্যে সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পন্ন করা প্রয়োজন, ঠিক আছে। তারপর 2 নম্বর পয়েন্ট আমরা হিং দেবো। 3 নম্বর পয়েন্টটা কি বলছে, কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। অবশ্যই তোমার কোনো কিছু শক্তি পাইতে হলে অবশ্যই তোমার কিছু ব্যয় করতে হবে। কাজ এবং তাপ একে অপরের সমতুল্য হতে পারে, জায়গায় নিবা এসা চিহ্ন দিয়ে দাও। তা এমসিকিউতে ট্রু ফলসে কোশ্চেন আসতে পারে যে তোমার কি তাপ বা কাজ কি একে অপরের সমতুল্য কি সমতুল্য নয়, অবশ্যই সমতুল্য। এটি শক্তি সংরক্ষণ সূত্র ছাড়া কিছুই নয়, যে কোনো ব্যবস্থায় সম্পূর্ণ কাজ এবং অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে সমষ্টি সর্বদা প্রযুক্তভাবে সমান হতে পারে। 6 নম্বরটা কি বলছে, এমন কোনো যন্ত্রের উদ্ভব হয়নি যা জ্বালানি বা শক্তি ব্যতিরেকে কাজ করতে সক্ষম। অনন্ত গতিযুক্ত তোমার উদ্বোধন সম্ভব না হয়, কি শক্তি ব্যয় না করে যে কোনো কাজ তোমার পাওয়া সম্ভব নয়। তাহলে এই তোমার কি এই তোমার এই 6টা পয়েন্ট সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। এখান থেকে যতটুকু তুমি আন্ডারলাইন করে দিচ্ছি ততটুকু তোমার কি তোমার যদি দাগাই দিতে চাও তাহলে দাগায় নিতে পারো, অবশ্যই মাস্ট তোমাকে দাগাই নিতে হবে। এবং বেসিক্যালি তোমার কি এটা তোমার কি সিকিউতে তোমার কি ক নম্বর কোশ্চেন চলে আসতে পারে অথবা খ নম্বর কোশ্চেন চলে আসতে পারে। যদি বড়জোর আসে তাহলে ঘ নম্বর পর্যন্ত আসবে, ঠিক আছে না, কিন্তু ঘ নাম্বার এই টাইপের কোশ্চেন মেনলি দেয় না। তো এতটুকু আমরা কি সুন্দরভাবে পড়ে নেবো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বৈশিষ্ট্যগুলো কোনগুলো হতে পারে কোনগুলো হবে না, ঠিক আছে। এখান থেকে আমরা কি করবো ভাইয়া পড়া, অবশ্যই মাস্ট
তোমরা কি অবশ্যই তোমরা নোট শেয়ার করবা আমাদের পার্সোনাল গ্রুপে। তারপর চলে আসলাম কি তাপগতিবিদ্যা প্রথম সূত্রের ব্যাখ্যা, তাপ অভ্যন্তরীণ শক্তি এবং তোমাদের কি ফানের মধ্যে সম্পর্ক। এখানে কি বলছে চলো এখানে একটু পড়ে নেই যে তাপগতিবিদ্যা প্রথম সূত্র ব্যবহার করেন তাপ ইঞ্জিন এবং কাজের মধ্যে তোমাকে স্থাপন করা হয়, অর্থাৎ কৃষির মধ্যে কাজ স্থাপন করা হয় তাপ অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে তোমার সম্পর্ক স্থাপন করানো হতে পারে। তারপর চলে আসো যে সিস্টেমের তাপ গ্রহণ করছে না তাপ হারাচ্ছে এ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। কোনো বস্তু ডিকিউ তাপ শোষণ করার জন্য অন্তর্নিহিত শক্তি পরিবর্তন, তাহলে কি তাপ শোষণ যদি আসে তাকে কি পাস করা হয় ডিকিউ দ্বারা পাস করা হয়। আর যদি অন্তর্নিহিত শক্তি পরিবর্তন যদি আসে তাহলে ডিউ দ্বারা পাস করা হয়, এবং যদি কিছু কাজ আসে তাহলে ডিডব্লিউ দ্বারা পাস করা হয়। যেখানে ডি কিউ ইকুয়াল ডিডব্লিউ প্লাস ডি তোমার হচ্ছে কি ইউ, তাহলে এটা মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা 16 থেকে 17 সালে আসছে। তাহলে এই ম্যাথটা এই প্রসেসের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না, অনেক ইম্পর্টেন্ট বেসিক্যালি তোমার মেইন এক্সামের জন্য তো একদম 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে না, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এখানে যদি আমি সূত্রটা কনভার্ট করি তাহলে ডিইউ ইকুয়াল ডিকিউ প্লাস ডিডব্লিউ চলে আসবে। তো দুইটা সূত্র একদম টনটনা মুখস্থ করলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসো এখান থেকে আর কিছু পড়তে হবে না, শর্তসমূহের মধ্যে অল্প একটু পড়তে হবে। যে শর্তসমূহের মধ্যে পয়েন্ট নম্বর 1 ডিকিউ ধনাত্মক হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয়। তাহলে যদি এখান থেকে কোশ্চেন আসতে পারে যে যদি তোমার সিস্টেম যদি তাপ শক্তি সরবরাহ করে তাহলে কি হবে, কিউ মানের মান ধনাত্মক হবে, ইম্পর্টেন্ট। সিস্টেম তাপ হারালে বা তোমার থেকে তাপ যদি হারায় তাহলে ঋণাত্মক হবে, তাহলে তাপ দিলে ধনাত্মক, তাপ না দিলে তোমার কি ঋণাত্মক হবে, তাহলে এটা তোমার কি এমনিতে তোমার ইম্পর্টেন্ট। তারপর এখানে কি বলছে 3 নম্বর পয়েন্টে বলছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তোমার কি ডিইউ এর মান ধনাত্মক এবং যদি হ্রাস পায় তাহলে ডিইউ এর মান ঋণাত্মক। তাহলে এখানে দেখতে হবে যে তোমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছি কি পেয়েছে না, যদি বৃদ্ধি পায় তাহলে ধনাত্মক হবে, এবং যদি তোমার কি ঋণাত্মক আসে তাহলে কি আসবে, তোমার কি ঋণাত্মক আসবে। কার মান ঋণাত্মক আসবে, ডিইউ এর মান ঋণাত্মক আসবে, ঠিক আছে না। তারপর 4 নম্বর পয়েন্টে চলে আসি একটি সিস্টেম দ্বারা পরিপাশের উপর কাজ সম্পাদিত হলে ডি কিউ এর ধনাত্মক এবং পরিবেশের সিস্টেমের উপর কাজ করলে ডিডব্লিউ মান ঋণাত্মক হবে। তাহলে জাস্ট এখান থেকে আমরা যতটুকু আমরা জানলাম না কেন সুন্দর ভাই তোমাদেরকে দেখাই দিচ্ছে, সুন্দর ভাই কি করবা দেখাই নিবা। এই যে তোমার কি তাপগতিবিদ্যা প্রথম সূত্র দেখা বলে এটা সুন্দর ভাই তুমি কি আগে সুন্দর ভাই দেখাই নিবা, ঠিক আছে। এবং তোমার সূত্রটা হচ্ছে কি এই দুইটা সূত্র সুন্দর ভাই তুমি কি দিয়ে দিবা। তারপর কথা হচ্ছে তারপর আমরা চলে আসি যে শর্ত সমিতি চলে আসি। শর্ত সমিতি এখানে দেওয়া আছে ডি কিউ এর মান কখন ধনাত্মক হবে, ডি কিউ এর মান তোমার কি কখন ধনাত্মক হবে, তখনই ধনাত্মক হবে যখন যদি সিস্টেম তাপ সরবরাহ করে, তাহলে ডি কিউ এর মান হচ্ছে কি ধনাত্মক। আর যদি তোমার থেকে তাপ যদি সমান যদি না থাকে যদি হারায় তাহলে কি হবে, সরি যদি ঋণাত্মক হয় তাহলে তো কি সিস্টেম তোমার কি তাপ হারায় বা সিস্টেম লাস্ট পর্যন্ত চলছে। তারপর তোমার কি যদি সিস্টেম অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তবে ডি কিউ মান ধনাত্মক, আর যদি হ্রাস পায় তাহলে ডি কিউ এর মান ঋণাত্মক হবে। এটা তোমার কি ধনাত্মক তোমার পারিপার্শ্বিক উপর কাজ করে থাকে। তাহলে জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা, বারবার পড়ে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তোমার জন্য তোমাদের পড়াটা এই পার্সোনাল ওয়েবসাইটে তোমাদের কভার হয়ে যায়। বাসা যায় অল্প একটু খুলে যাও তোমার রিভিশন দিয়ে পরীক্ষা বসতে পারো। তাহলে এই পার্টটা কি করবা পুরোটাই তোমার কি নিজ দায়িত্বে বাসা যায় রিডিং দিবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসি তাপগতিবিদ্যা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের একটি বিশেষ রূপ। তাহলে কি বিজ্ঞানী ক্লাসের মতে কোনো সিস্টেমের তাপগতি শক্তি অন্য কোনো শক্তি রূপান্তর করা হলে বা অন্য কোনো শক্তি তাপ শক্তিকে রূপান্তরিত হতে হলে সিস্টেমের মোট শক্তি পরিমাণ অর্থাৎ তোমার একই থাকে। যখন তোমার অ্যালুমিনিয়াম প্রথম সূত্রটি শক্তি নির্ধারণ সূত্র একটি বিশেষ রূপ। তাহলে তোমার কি বলছে এখানে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রর শক্তি কিসের রূপ, শক্তি নিতান্তর সূত্র একটি বিশেষ রূপ। তাহলে এটা সুন্দরভাবে কি করবো আমরা এমসিকিউর জন্য সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নেবো, এটা ইম্পর্টেন্ট বলে দিবে যে তোমার তাপগতিবিদ্যা প্রথম সূত্রের বিশেষ রূপ নিত্যন্তের সূত্রের বিশেষ রূপ কোনটি, অর্থাৎ তোমার কি প্রথম সূত্র হবে। তাপগতিবিদ্যা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, শূন্যতম সূত্র না প্রথম সূত্র হবে। অর্থাৎ এভাবে কোশ্চেন চলে আসতে পারে। তো আমরা সুন্দরভাবে কি করবো কোশ্চেনটা আমরা এইটাই দেবো, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা নির্ধারণ করা থাকে। যখন কোনো সিস্টেম তাপ প্রয়োগ করা হয় তখন তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং বাকি অংশ পরিবেশের উপর বাহ্যিক কার্য সম্পাদন করে, তার শক্তি কোনো অপচয় হয় না। যেখানে তোমার সূত্রে দেয় ডেল্টা কিউ ইকুয়াল তোমার কি ডেল্টা ইউ প্লাস ডিডব্লিউ, অর্থাৎ এটাকে ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে না। অর্থাৎ ডি কিউ ইকুয়াল তোমার কি ডি ইউ প্লাস ডিডব্লিউ ভাবে তোমাকে প্রকাশ করা যেতে পারে। তাহলে এই দুটা আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না। ভাইয়া তোমাদের যতটুকু কষ্ট করে পড়াক না কেন ততটুকু একদম নিজ দায়িত্বে তুমি কি বইটা দাগে নিবা এবং সুন্দরভাবে পড়বা, এবং আমাদের এক্সাম পার্সোনাল তোমার ওয়েবসাইটে এক্সাম লিঙ্ক তোমাদেরকে সাজায় দেওয়া হবে।
সুন্দরভাবে তোমরা এক্সামে পেয়ে যাবা সুন্দরভাবে। তো আমরা কি করব, প্রতিদিন চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা পরীক্ষা দেবো, অংশগ্রহণ করবো। কেননা চ্যাপ্টার যদি ওভারঅল যদি তুমি পড়তেই থাকো রিভিশন যদি তোমার না আসে, পরীক্ষা যদি প্রভাব না দাও, তাহলে লাভে লাভ ভাইয়া পরে কিচ্ছু হবে না, ঠিক আছে। তো আমাদের টপিকটা পড়তে হবে, রিভিশন দিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং বারবার আমাদের তোমার কোশ্চেন সলিউশন করে আমাদের পরীক্ষা বসতে হবে। তো আমরা এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা কি করলাম, সুন্দরভাবে আলোচনা করলাম, ঠিক আছে না। অর্থাৎ এতটুকু সম্পর্কে আমরা কি করলাম, সুন্দরভাবে আলোচনা করলাম। তারপর আমরা চলে আসলাম কি, তাপগতিবিদ্যা প্রথম সূত্রের ব্যবহার। অর্থাৎ তোমার এখানে পড়তে হবে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেম তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ আয়তন পরিবর্তিত হয়, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। তাহলে এই যে পয়েন্টটা তোমার কি করতে হবে, সিকিউর জন্য একদম মুখস্থ করতে হবে, যে তোমার বলে দিবে যে সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে। সিকিউতে কয় নাম্বার জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, তোমাকে বলে দিবে যে সিকিউতে ক নম্বরের জন্য সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে উল্লেখ করো। তাহলে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, তাহলে কি স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে। পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট করলাম, কিন্তু চাপ এবং আয়তন পরিবর্তিত হয়, তাকে কি বলা, সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। তাহলে এটা আমরা ফাইনাল করে দিলাম। তো সুন্দরভাবে এটা কি করবা, তোমরা কি করবা ভাইয়া, পুরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আন্ডারলাইন করে নিবা, ঠিক আছে না। অর্থাৎ যে প্রক্রিয়া কোনো সিস্টেম তাপমাত্রা স্থির থাকে এবং চাপ এবং তোমার কি আয়তন পরিবর্তিত হয়, তখন থেকে সমষ্ণ প্রক্রিয়া বলে, ঠিক আছে না। যেখানে সমষ্ণ প্রক্রিয়া তোমার সূত্র দাঁড়াবে তোমার কি ডি কিউ ইকুয়াল ডিউ প্লাস ডিডব্লিউ আসবে, ঠিক আছে না। এর তোমার তারপর এখানে বলছে সমষ্ণ প্রক্রিয়া কি বলছে, সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা কি থাকে, তাপমাত্রা স্থির থাকে, ফলে অন্তর্নিহিত এবং অন্তস্থ শক্তি পরিবর্তন হয়। জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে রিং দিবা। আর এটা তোমার কি, এটা সুন্দরভাবে কি করবা, এটা সুন্দরভাবে এমসিকিউর জন্য পড়ে নিবা। তারপর চলে আসলাম যেখানে তোমার কি ডি কিউ ইকুয়াল ডিডব্লিউ হতে পারে, যদি তাপমাত্রা সেটা স্থির থাকে, ঠিক আছে না। তা শূন্য কাজে সমষ্ণ প্রক্রিয়া সিস্টেম বা কর্তৃক কৃতকাজ সম্পাদিত কাজ সিস্টেমের সরবরাহকৃত বা গৃহীত তাপমাত্রা সমান হতে পারে। জাস্ট এটা সুন্দরভাবে নিজ দায়িত্বে কি দেবা, রিং দিলে তোমার হয়ে যাবে, মনে রাখারও নিড হবে না। তারপর আমরা নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজ থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, ভাইয়া যখন তোমাদের কি ম্যাথ ক্লাস করে দিবে, তোমাদের ম্যাথ ক্লাস সুন্দরভাবে তোমার কি করাই দেবে, তখন ওখানে তোমার কি প্রবলেমগুলো তোমার কি সব সলিউশন করে দিবে। এখান থেকে আমরা জাস্ট খালি আমরা সব করবো না, আমরা জাস্ট এই পেজগুলো আমরা কি করবো, রিডিং দিবা। যদি রিডিং দেওয়া যদি তোমার সময় না থাকে, তাহলে সুন্দরভাবে আমরা এখানে স্কিপ দেখিয়ে দেবো, অর্থাৎ কি সুন্দরভাবে তোমরা স্কিপ করবা, ঠিক আছে না। এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, এটা ম্যাথ বেসিক্যালি তোমার আসতে পারে, ঠিক আছে না। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ম্যাথটা ইম্পর্টেন্ট, হাতে ক্যালকুলেশন করা যায়, তাহলে এটা তোমার সাথে 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, দেখাই নেবো। তারপর দ্রুততাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যা প্রথম সূত্র ব্যবহার। এখানে পড়তে হবে যে তোমার যে প্রক্রিয়া কোনো সিস্টেম তোমার কি তাপ ধ্রুব থাকে, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার কি ছিল না, তাপমাত্রা ধ্রুব থাকে। আর এখানে ক্ষেত্রে তোমার তাপ ধ্রুব থাকে কিন্তু চাপ এবং আয়তন পরিবর্তিত হয়, তাকে রুদ্রতাপীয় প্রক্রিয়া বলে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার কি তাপমাত্রা ধ্রুব ছিল, আর এখানে শুধু তাপ, অর্থাৎ তাপমাত্রা এবং তাপ দুইটা ডিফারেন্স আসে তোমার কি তোমার ডেফিনেশন। তো এখান থেকে এতটুকু বুঝতে করবা যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি স্থির থাকে, তাপ স্থির থাকে। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি থাকতে পারে, তোমার কি তাপমাত্রা স্থির থাকতে পারে। সেখানে তোমার কি দাঁড়ায়, কোনো গ্যাসের রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দাঁড়ায় তোমার ডি কিউ ইকুয়াল তোমার কি 0 হতে পারে। অর্থাৎ তোমার কি কোন সূত্রটা দাঁড়াবে, যে ডি ডাব্লিউ ইকুয়াল ডি হতে পারে, অর্থাৎ ডি ডাব্লিউ ইকুয়াল তোমার সেইভাবে লেখা যায় ডি ইউ, এটা হতে পারে, ঠিক আছে না। তো এটা আমরা কি করবো, সুন্দরভাবে মুখস্থ করে নেবো। তারপর নেক্সট টাইম চলে আসি যে রুদ্রতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত কাজ বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায় এবং সিস্টেম শীতল হয়। লক্ষ্য পক্ষান্তরে রুদ্রতাপীয় সংকোচন সিস্টেম উষ্ণ হয়, এক্ষেত্রে বাইরে থেকে শক্তি সরবরাহ করে কাজ সম্পন্ন করতে হয়। জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং দিলে হয়ে যাবে। রুদ্রতাপীয় প্রসারণের সময় বাহ্যিক কাজ করার জন্য অন্তর্নিহিত শক্তি হ্রাস পায়, ফলে তাপমাত্রাও হ্রাস পেতে পারে, পরে তোমার থেকে তাপমাত্রা হ্রাস পেতে পারে। তা জাস্ট এটা পয়েন্টটা কি করবা, এমনিতে মনে রাখলে হয়ে যাবে এমসিকিউর জন্য, ঠিক আছে না। তো এমনিতে আমরা কি করবো, মনে রাখবো যে বলছে তা রুদ্রতাপীয় প্রসারণের সময় বাহ্যিক কাজ করার জন্য অন্তর্নিহিত শক্তি হ্রাস পায়, বলে তাপমাত্রা হ্রাস তোমার কি তোমার পায়, অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়া সংকোচন একটা বা তোমার কি বার্তা প্রদান করেছিল, ঠিক আছে না। তারপর আমরা চলে আসি। তারপর এখান থেকে আমরা এতটুকু মুস্ত করলাম, তারপর আর কিছু পড়তে হবে না এই পেজ থেকে। এগুলা তোমার যখন আমি ম্যাথ করে দেবো, বেসিক্যালি তোমার ম্যাথ ক্লাসে আমরা সুন্দরভাবে এগুলো কি করবো, সলিউশন করে নেবো, ঠিক আছে না। সলিউশন করে নেবো এবং ভাইয়া সুন্দরভাবে তোমাদের বোঝাই দেবে। এগুলো আমরা এখান থেকে আমরা কি করবো, স্কিপ করবো না, আসে এগুলা এমসিকিউতে, ঠিক আছে। তো এমসিকিউতে মেইনলি যেটা আসতে পারে সুন্দরভাবে ভাইয়া ধরে পড়ে দেবে। ধ্রুব আয়তন প্রক্রিয়া ক্ষেত্রে তাপগতিবিদ্যা প্রথম সূত্র, আমরা এখান থেকে কিছু পড়বো না। আর যে সমায়তন প্রক্রিয়া কৃতকাজ কি হতে পারে, শূন্য হতে পারে। এটাই সুন্দরভাবে আমরা কি করবো, এমসিকিউর জন্য বুঝতে করবো যে সমায়তন প্রক্রিয়া কি থাকতে পারে, তোমার ধ্রুবকাশ শূন্য হতে পারে, ঠিক আছে। তারপর চলে আসা যে বলছে এই প্রক্রিয়া অন্তঃস্থ শক্তি বৃদ্ধি সর্বাকৃত তাপশক্তির সমান, তাহলে এটা তোমার মুখস্থ করতে হবে। অন্যভাবে বলা যায় আমার সমায়তন প্রক্রিয়ায় সিস্টেমের প্রদত্ত চাপ পুরোপুরি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সাথে প্রভাবিত হয়। তাহলে এই পার্টটা আমরা কি করবো, সুন্দরভাবে
সুন্দরভাবে আমরা রিভিশন দেবো। এখান থেকে আমারই ইম্পর্টেন্ট না। তারপর সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যা প্রথম সূত্র, এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে আমরা কিছু পড়বো না। এখান থেকে এতটুকু জানতে পারো যে সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ চাপ এবং আয়তন পরিবর্তন সমান। তাহলে চাপ আয়তন কি পরিবর্তন সমান হতে পারে, সমায়তন প্রক্রিয়া তোমার কৃতকাজ কি হতে পারে, শূন্য হতে পারে। দেখাই না 2 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তারপর সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজ সর্বকৃত তাপশক্তি সমান এবং রুদ্ধবীয় প্রক্রিয়া DW ইকুয়াল মাইনাস DU, অর্থাৎ কর্তৃক কাজ অভ্যন্তরীণ শক্তি হ্রাস বা বৃদ্ধি সমান হতে পারে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা কি করবো, দেখাই নেবো যে সমায়তন প্রক্রিয়ায় কি বলছে, সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ কি হতে পারে, সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ তোমার কি চাপ এবং আয়তনের পরিবর্তন হয় এবং সমায়তন প্রক্রিয়া কৃতকাজ শূন্য এবং সমষ্টি প্রক্রিয়া কৃতকাজ সর্বকৃত তাপশক্তি সমান এবং তোমার তাপগতীয় তোমার রুদ্ধবীয় প্রক্রিয়া DW ইকুয়াল DU তোমার অর্থাৎ তোমার কৃতকাজ অভ্যন্তরীণ শক্তি হ্রাস বা বৃদ্ধি সমান হতে পারে। তাহলে এটা সুন্দরভাবে আমরা কি করব, সুন্দরভাবে আমরা ট্রু ফলসের জন্য আমরা কি করব, মুখস্থ করে নেব, ঠিক আছে না। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওভারঅল তোমার কি মেইন পরীক্ষার জন্য তোমার কি শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, সিকিউতে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য তো তোমাকে মাস্ট পড়তে হবে। তো এটা আমি সুন্দরভাবে কি দিলাম, রিভিশন দিয়ে দিলাম। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভার্সিটিতে ক এবং খ কোশ্চেনের জন্য এভাবে চলে আসতে পারে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক নয়। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে কি করবা, এই পয়েন্টটা সুন্দরভাবে দেখাই নিবা, ঠিক আছে না। ওভারঅল আমরা তোমার কি এই পয়েন্টগুলো আমরা কি করলাম, ধরে ধরে সুন্দরভাবে শেষ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা নেক্সট পয়েন্টে তোমার কি চলে যাবো। এগুলো বোর্ড কোশ্চেন আমি তোমাদের ধরে ধরে পড়ে দেবো। ম্যাথ কোশ্চেন যখন ম্যাথ আমি তোমাদের সলিউশন করে দেবো তখন সুন্দরভাবে আমি ধরে ধরে পড়ে দেবো। এগুলো ম্যাথের ক্ষেত্রে আমি সুন্দরভাবে পড়ে দেবো। এগুলো বোর্ড কোশ্চেন আমিও সলিউশন করে দেবো, সমস্যা নেই। আমরা খালি আজকে বইটা মেনলি সুন্দরভাবে শেষ করে দিই, ঠিক আছে। এগুলো আমরা পড়বো, ভাইয়া পড়াই দেবে। তাপীয় সিস্টেমে চলে আসলাম। যে তাপীয় সিস্টেম বলতে কি বোঝায়, অর্থাৎ এখান থেকে তোমার পড়তে হবে যে তোমার একটু পড়াই দিই, কষ্ট করে আমরা পড়ি, ঠিক আছে না। যে মনে করো তাপ প্রয়োগের একটি গ্যাস ভর্তি সিলিন্ডারের সাথে যুক্ত একটি পিস্টনকে গতিশীল করা হলো। এক্ষেত্রে সিলিন্ডার যুক্ত পিস্টন একটি তাপীয় সিস্টেম আর এর আশেপাশে অন্য সকল বস্তু পরিবেশের ফলে বিবেচিত হয়। দেখা যায় যে তাপগতীয় ঘটনা বা সিস্টেম বর্ণনার জন্য তাপীয় স্থানাঙ্ক বা কয়েকটি গুরুত্বপূর্ণ রাশি দরকার হয়। তা সেগুলো হচ্ছে কি, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, আয়তনকে ভি দ্বারা, তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কটা রাশি পাইলাম, 3টা রাশি পেলাম। দেয়ার আর 3 টাইপস। তোমার একটা হচ্ছে তোমার কি পি বনাম হচ্ছে তোমার কি চাপকে বোঝানো হয় থাকে, ঠিক আছে না। তারপর চলে আসলাম তোমার কি টি হচ্ছে তোমার টেম্পারেচারকে তোমার কি তাপমাত্রা বলা হয়। তাহলে তাপমাত্রা কি দ্বারা প্রকাশ করা হয়, তোমার টি দ্বারা প্রকাশ করা হয়। আর একটা চলে আসলাম ভলিউম মানে তোমার আয়তন বোঝানো হয়। তাহলে আমরা রাশি হচ্ছে তোমার কি তোমার 3টে এখানে শিখলাম। একটা হচ্ছে কি পি ফর প্রেসার, তারপর তোমার ভি ফর ভলিউম মানে আয়তন এবং টি হচ্ছে টেম্পারেচার। তাহলে এই 3টা সম্পর্কে আমরা সুন্দরভাবে কি করব, নেক্সট আমরা জানবো যে তোমার বয়েলের সূত্র জানবো, চার্জের সূত্র আমরা জানবো। ফিজিক্সে ফার্স্ট পেপারে আমরা সুন্দরভাবে শেষ করে দেবো, ঠিক আছে না। যখন আমরা শেষ করে দেবো তখন সুন্দরভাবে ওখানেও জানবো যে বয়েলের সূত্র তোমার পি বা বয়েলের সূত্রটা কি, অর্থাৎ V1 ইকুয়াল P2 V2, সেখানে তোমার চাপ লাগতেছে এবং আয়তন লাগতেছে। তো এইগুলো রাশি ব্যবহার করা হয় নর্মালিভাবে ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পেজে আমরা চলে যাবো। যে বলছে প্রত্যেক তাপীয় সিস্টেম একটা নির্দিষ্ট আয়তন, ভর এবং অন্তস্থ শক্তি থাকবে। অবশ্যই মাস্ট কি থাকবে, নির্দিষ্ট আয়তন থাকতে পারে এবং সেখানে ভর থাকতে পারে। আয়তন কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া পুরা, ভি দ্বারা। ভরকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে না। অর্থাৎ অন্তস্থ শক্তিকে অর্থাৎ দ্বারা প্রকাশ করা হয়। সেটা গতিশক্তি হতে পারে, আবার স্থির শক্তিও হতে পারে। আমরা এতটুকু এমনিতে আমরা রিডিং দিই, ঠিক আছে। তা জানার জন্য যে তাপীয় সিস্টেম বিভিন্ন ধরনের হয়, যেমন তাপীয় সিস্টেম কয় ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে তোমার মেইনলি ইসেক্সারে বইয়ে দেওয়া আছে 3 প্রকার। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, একটা বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত মানে তোমার একদম খোলা অবস্থায়, বদ্ধ মানে একদম পাত্রে অবস্থায়, একদম বিচ্ছিন্ন মানে কি তোমার এবড়োথেবড়োভাবে আছে। তো কয় ধরনের হতে পারে, 3 ধরনের। একটা উন্মুক্ত সিস্টেম, ঠিক আছে না। একটা তোমার কি একটা তোমার বিচ্ছিন্ন সিস্টেম হতে পারে, একটা বদ্ধ সিস্টেম হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু দেখাই নেব যে সিস্টেম হচ্ছে তোমার 3 প্রকার। একটা উন্মুক্ত সিস্টেম, একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, একটা বদ্ধ সিস্টেম। তাহলে এটা কি করতে হবে, এটা আমাদের পড়তে হবে। কিসের জন্য পড়তে হবে, এমসিকিউর জন্য পড়তে হবে। তো আমরা কি করব, এটা এমসিকিউর জন্য আমরা কি করব, পড়ে নেব, ঠিক আছে। তারপর চলে আসো, তারপর ভাইয়া সুন্দরভাবে তোমাদের ধরে ধরে পড়াই দিচ্ছে যে উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় শক্তি মেনে চলে। তাহলে এগুলো যদি তোমার হচ্ছে কি ট্রু ফলসে যদি তোমার আসে যে উন্মুক্ত সিস্টেম কিসের ক্ষেত্রে মেনে চলে থাকে, উন্মুক্ত সিস্টেম তোমার হচ্ছে কি ভর এবং শক্তির উভয় শক্তি মেনে চলে থাকে। তাহলে ভর এবং শক্তি উভয় তোমার মেনে চলে নিচের কোনটি, উন্মুক্ত, বদ্ধ না বিচ্ছিন্ন। এভাবে এমসিকিউতে আসতে পারে। তো সুন্দরভাবে এভাবে আমরা করে নেব যে এটা উন্মুক্ত সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তারপর বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে কি হতে পারে, বদ্ধ সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। বিশেষ ক্ষেত্রে তোমার থেকে মেইন পরীক্ষার জন্য এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট টপিক ট্রু ফলসের ক্ষেত্রে আসতে পারে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এখানেই কভার করে নাও। এখানে তুমি আমি তো তোমার 100% তোমার পড়াশোনাটা কভার করে দিতে পারবো না, কিন্তু 70 থেকে 80% আমি তোমার পড়াটা একদম কভার করে দিতে পারবো যদি তুমি মনোযোগ সহকারে ক্লাসটা সুন্দরভাবে করো। তো আমরা মনোযোগ সহকারে
ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নেব, ঠিক আছে। তো উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে তোমার কি করে থাকে, বিনিময় করে থাকে, একটা ভর একটা শক্তি বিনিময় করে থাকে। এবং বদ্ধ সিস্টেম তোমার কি শক্তি বিনিময় করে কিন্তু ভর বিনিময় করতে পারে না। তারপর বিচ্ছিন্ন সিস্টেম কি করতে পারে, বিচ্ছিন্ন সিস্টেম পরিবেশ দ্বারা মোটেও প্রবাহিত হতে পারে না, অর্থাৎ এটা ভরও কাজ করে না, শক্তিও কাজ করে না। তাহলে এখান থেকে আমরা ট্রু ফলসের জন্য সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না। আমরা সুন্দরভাবে এখান থেকে পড়ে নেব, অর্থাৎ এই বইটা এইভাবে সুন্দরভাবে তুমি যদি ভালোভাবে ধরে ধরে পড়ো, আর তুমি এমসিকিউতে তুমি আর কনফিউশনে ভুগবা না, একদম টপ লেভেলে একদম ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকুই মুখস্থ করবো যে উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় তোমার সাথে বিনিময় করতে পারে। বদ্ধ সিস্টেম তোমার সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করে না। আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে কি কোনটাও করে না, অর্থাৎ একটাও করে না। তাহলে এখান থেকে আমরা এতটুকু সুন্দরভাবে কি করব, পড়ে নেব, ঠিক আছে। তারপর নেক্সট আমরা টপিকে চলে যাই। নেক্সট টপিকে কি বলছে, তাপীয় সিস্টেম বিভিন্ন প্রকার তাপগতীয় পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমরা পড়লাম যে তোমার সিস্টেম তোমার 3 প্রকার হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে কি উন্মুক্ত সিস্টেম, একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, একটা বিচ্ছিন্ন সিস্টেম। আবার তোমার এটা একটা তোমার ছোট টপিক দেওয়া আছে যে তাপগতীয় পরিবর্তন কত প্রকার হতে পারে, অনেক প্রকার হতে পারে। তার মধ্যে তোমার ইসএসের বই দেওয়া আছে 4 প্রকার দেওয়া আছে, একটা সমষ্ণ পরিবর্তন, একটা রুদ্ধতাপীয় পরিবর্তন, সময়তন, সমচাপ। এই 3টা তোমাকে মনে রাখতে হবে বিশেষ ক্ষেত্রে এমসিকিউর জন্য। তোমার মেইন পরীক্ষায় তোমার কি মেইন পরীক্ষায় তোমার এই তোমার কি এমসিকিউর জন্য আসতে পারে, তারপর তোমার সিকিউতে শর্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে না। আর মেডিকেলের জন্য তোমার ট্রু ফলসে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, কভার আপ করে নেবো। 3 স্টার ইম্পর্টেন্ট দিলাম মেডিকেলের জন্য, যে সমষ্ণ পরিবর্তন যাকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ বলা হয়, ইংলিশ নামটা মুখস্থ করবে এডমিশনের জন্য। তারপর রুদ্ধতাপীয় পরিবর্তন, ঠিক আছে না, এডি তোমার এডি অ্যাবেটিক চেঞ্জ বলা হয়, ঠিক আছে না। তারপর বলছে সময়তন পরিবর্তন আইসোক্লোরিক চেঞ্জ বলা হয়, এবং সমচাপ পরিবর্তন হতে পারে আইসোবারিক তোমার চেঞ্জ বলা হয়। তাহলে এটা সুন্দরভাবে তুমি কি করবা, একদম টনটনা মুখস্থ করবা। টনটনা মুখস্থ মানে কি, আমি আমার ভাষায় বলি টিটিএম। তো সুন্দরভাবে আমরা কি করবো, টিটিএম দিয়ে দেবো, ঠিক আছে না। অর্থাৎ এগুলো সুন্দরভাবে তোমার পড়তে হবে যে তোমার কি সমচাপ পরিবর্তন, সময়তন পরিবর্তন, তারপর কি রুদ্ধতাপীয় পরিবর্তন, এবং তোমার কি সমষ্ণ পরিবর্তন। ইংলিশ টার্মটা আমরা কি করবো, সুন্দরভাবে আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে মুখস্থ করে নেবো। এবং এই পরিবর্তন কত প্রকার হতে পারে, 4 প্রকার হতে পারে। এখান থেকে এই পয়েন্টটা সুন্দরভাবে পড়লে হয়ে যাবে। তারপর চলে আসি সমষ্ণ পরিবর্তন থেকে তোমার কতটুকু তোমাকে পড়তে হবে। এখান থেকে এতটুকু পড়তে হবে যে পরিবর্তনে কোনো গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তন হয়। তাহলে কোন চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা, আয়তনকে ভি দ্বারা। কি পরিবর্তন হতে পারে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে, তাকে বলা হয় সমষ্ণ পরিবর্তন। তাহলে যে তোমার যে পরিবর্তনে কোনো গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তিত হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে তাকে বলা হয় সমষ্ণ পরিবর্তন বলা হয়। যে পদ্ধতিতে এই পরিবর্তন সংঘটিত হয় তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়। তাহলে মেইনলি তোমার কি এই সংখ্যাটা তোমার কি সিকিউতে তোমার ক নাম্বার কোশ্চেন জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, দাগায় নেব বইটা, যে পরিবর্তনে কোনো গ্যাসের চাপ এবং আয়তন সম পরিবর্তন হয় কিন্তু তা তোমার কি তাপমাত্রা স্থির থাকে, সেই তোমার কি পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলা হয়, ঠিক আছে না। এই পরিবর্তন যে প্রক্রিয়া সংঘটিত হতে পারে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলা হয়, অর্থাৎ আইসোথার্মাল প্রসেস বলা হয়। আইসোথার্মাল চেঞ্জ থেকে আইসোথার্মাল প্রসেস চলে এসেছে। তাহলে এটা বয়লের সূত্রের ক্ষেত্রেও তোমার কি কাজে লাগবে, যে বয়লের সূত্র তোমার কি সমষ্ণ প্রক্রিয়া মেনে চলে। নিচে তোমার দেওয়া আছে, নিচে আমি তোমার সুন্দরভাবে আন্ডারলাইন করে দিচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়া তোমার দেখো, সমষ্ণ প্রক্রিয়া গ্যাসের চাপ এবং আয়তন এই সম্পর্কে বয়লের সূত্র মেনে চলে থাকে। এটা আমি একটু আগে বললাম। তো সুন্দরভাবে এটা আমরা কি করবো, ইম্পর্টেন্ট 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা পড়ে নেব, যেখানে তোমার সেই বয়লের সূত্র হচ্ছে তোমার পি তোমার কি সমানুপাতিক 1/ভি, অথবা এভাবেও লেখা যায় যে ভি সমানুপাতিক 1/পিও লেখা যায়। অর্থাৎ তোমার কি কোনো একটা নির্দিষ্ট গ্যাসের তোমার কি মানে তোমার আয়তন উক্ত চাপের তোমার কি তোমার ব্যস্তানুপাতিক যদি সেখানে তাপমাত্রা স্থির থাকে। তাহলে আমরা নেক্সট আমরা রাউন্ডে নেক্সট টপিকে আমরা সুন্দরভাবে পড়বো যে বয়লের সূত্রটা কি, চার্লসের সূত্রটা কি, তারপর কি রেনোর সূত্রটা কি, চাপের সূত্রটা কি, এখান থেকে পড়লে হয়ে যাবে। তার জাস্ট এখান থেকে এতটুকুই তোমরা মুখস্থ করে নিবা, যেখানে তোমার সূত্রটা হচ্ছে পি তোমার ভি তোমার ইকুয়াল ধ্রুবক, অর্থাৎ পি এবং ভি যথাক্রমে চাপ এবং আয়তনকে নির্দেশ করে। যেখানে সূত্রটা দাঁড়ায় তোমার কি যেখানে সূত্রটা দাঁড়ায় পি সমানুপাতিক 1/ভি বা P1 ইকুয়াল ভি1 ইকুয়াল P2 শেষ। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, ঠিক আছে না। জাস্ট আমরা কি করবো, এখন আন্ডারলাইন করে নেবো যে সমস্ত প্রক্রিয়ায় ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে তোমাদের একবার পড়াই দিচ্ছে, তারপর আবার পড়াই দিচ্ছে, আবার দেখাই দিচ্ছে এবং আবার রিভিশন দিয়ে দিচ্ছে। তুমি যদি এভাবে ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে করো তাহলে তোমার এখানে পড়াটা মুখস্থ হয়ে যাবে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করবো আমরা যে সমস্ত প্রক্রিয়া তোমার কাছে কি সেটা কোনটা পরিবর্তন হয়, চাপ এবং আয়তন পরিবর্তন হয়, এবং সেটা কি বয়লের সূত্র মেনে চলে। যেখানে তোমার কি তোমার সূত্রটা হচ্ছে পি সমানুপাতিক 1/ভি বা ভি সমানুপাতিক 1/পি।
সেখানে সূত্রটা দাঁড়ায় তোমার কি V1 ইকুয়াল P2 V2, সেখানে তোমার পি হচ্ছে তোমার চাপ এবং ভি হচ্ছে আয়তন। এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করে নিব, ঠিক আছে না? আমরা এমনভাবে ক্লাসটা করতেছি আমরা, ঠিক আছে না? আমাদের প্ল্যাটফর্মটাকে এতটুকুই এনশিওর করতে পারি যে ক্লাসটা সুন্দরভাবে তোমার করে নিলে তোমার এখানে আর কনফিউশন থাকার কথা না। কনফিউশন থাকলেও সুন্দরভাবে তোমার কি ডিসকাশন গ্রুপে জানাবা, ভাই সুন্দরভাবে তোমার কি সলিউশন করে দেবে, ঠিক আছে? অর্থাৎ এটা আমরা তোমার এটা আমরা জাস্ট খালি আমরা SW দিয়ে দেবো, যদি পারো তাহলে বাসা থেকে কমপ্লিট করে নিবা যখন টপিকটা আমি শেষ করে দেবো, ঠিক আছে না? তারপর আমরা চলে আসলাম কি সমষ্ণ পরিবর্তন শর্তসমূহ চলে আসলাম। আমরা আগেই দেখলাম যে তোমার কি তাপগতিবিদ্যা বিভিন্ন প্রকারে হতে পারে, 4 প্রকার হতে পারে। এটা হচ্ছে সমষ্ণ পরিবর্তন, রুদ্রতাপীয় পরিবর্তন, সমায়তন পরিবর্তন, সমচাপ পরিবর্তন। সেখানে আবার তোমার কি সমষ্ণ পরিবর্তন তোমার এখানে শর্ত সমূহ দেওয়া আছে, তো পড়তে হবে যে গ্যাসকে তোমার কি একটি মানে কি সুপরিবাহী পাত্রে রাখতে হবে, তাহলে অবশ্যই সুপরিবাহী পাত্রে রাখতে হবে। তাহলে সুপরিবাহী পাত্রটা আসলে কি, অর্থাৎ পরিবাহীটা আসলে কি, অর্থাৎ একটা তোমার কি বস্তুর থেকে আরেকটা বস্তু যখন এক স্থান থেকে অন্য স্থানে ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে সহজে, তাকে বলা হয় সুপরিবাহী পদার্থ বলা হয়। আর পরিবাহী মানে কি, যেসব পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হতে পারে না, তাকে বলা হয় কুপরিবাহী পদার্থ বলা হয়। তো এখান থেকে কনসেপ্টটা তোমরা কি করলাম, যে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো গ্যাসকে একটি সুপরিবাহী পদার্থে রাখতে হবে, সেটা কিসের ক্ষেত্রে, সেটা তোমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে স্টার চিহ্ন দাও। তারপর সেই পাত্রের চতুর্থ পাশে মাধ্যমে তাপ গৃহীতা এবং তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে, জাস্ট রিডিং দিয়ে দিবা। তারপর তাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত করতে হবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কি হয়, ধীরে ধীরে সংঘটিত হয়। এটা পয়েন্ট মুখস্থ করবা যে প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জন দ্বারা তাপমাত্রা স্থির থাকবে। তাহলে এখানে কি স্থির থাকতে পারে, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকতে পারে, তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি আবার রিভিশন দিয়ে দিচ্ছি, মুখস্থ করে নিবা। গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে, তাহলে কি কোন পরিবাহী রাখতে হবে ভাই, পুরা তোমার সুপরিবাহী পাত্রে রাখতে হবে। তারপর এখানে ধীরে ধীরে তোমার থেকে সংঘটিত হতে পারে চাপের পরিবর্তন এবং সেখানে তাপমাত্রা স্থির থাকতে পারে। যেখানে আমরা সূত্রটা তোমার থেকে জানলাম তোমার কি, যে তোমার বলের সূত্র তোমার পি সমানুপাতিক 1/v হতে পারে, অথবা ভি সমানুপাতিক 1/p-ও লেখা যেতে পারে। যেখানে তোমার সূত্রটা হচ্ছে কি পি ভি ইকুয়াল তোমার কি ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়, যেখানে সূত্রটা হচ্ছে P1 V1 ইকুয়াল তোমার কি P2 V2। এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা সুন্দরভাবে আমরা এখান থেকে এতটুকু মুক্ত করে নেব, ঠিক আছে? তারপর নেক্সট টপিক আমরা চলে যাই। নেক্সট টপিক কি বলা আছে, সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য দেওয়া আছে, যেটা তোমার মেইন পরীক্ষার জন্য একদম তোমার 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? অর্থাৎ সিকিউর জন্য, এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নাও, বিশ্বাস রাখো ভাইয়ের উপর, তোমার এমনিতে তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা এতটুকু পড়ে নেবো যে তোমার কি বৈশিষ্ট্যটা পড়ে নেবো, যে সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য, যে তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে। তাহলে কি স্থির রেখে, তাপমাত্রা স্থির রেখে। আমরা বারবার পড়তেছি, একবার যদি তুমি ক্লাসটা সুন্দরভাবে করো এবং বারবার যদি কথাগুলো শোনো মনোযোগ সহকারে, এমনিতে পরামুখস্থ হয়ে যাবে। তাপমাত্রা স্থির থাকে, তাহলে কি স্থির থাকে, তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়, এবং কি চলমান থাকতে পারে, চাপ থাকতে পারে, এখানে পি দ্বারা তোমার সে প্রকাশ করা হয়, এবং ভিকে আয়তন দ্বারা সূচনা করা হয়। অর্থাৎ পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে। যদি তোমার এমসিকিউতে কোশ্চেন আসে যে সমষ্ণ পরিবর্তন ক্ষেত্রে তোমার কোন দুইটা তোমার রাশি তোমার চলমান থাকে, চাপ এবং আয়তন চলমান থাকে, এবং স্থির থাকে কোনটি রাশি, যে তোমার তাপমাত্রা স্থির থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর দেখো যে এই পরিবর্তনে প্রয়োজন মতো তাপ সরবরাহ বা গ্রহণ করতে পারে, ভালো কথা, এটি একটি ধীর প্রক্রিয়া। তাহলে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার 12 থেকে 13 সালেই চলে আসছিল যে তাপ সমষ্ণ পরিবর্তন এক ধরনের কোন ধরনের প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। তো এইটা মেডিকেলের জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তো একদম টনটন মুখস্থ করবা, ঠিক আছে না? আবার এখানে আমি রিভিশন দিয়ে দিচ্ছি, যে পার্টগুলো আমি বইয়ে সুন্দরভাবে রিভিশন লিখে দেবো, ওটা বারবার তোমাদের পড়তে হবে, ঠিক আছে না? অ্যাডমিশনের জন্য একদম ইম্পর্টেন্ট। আমি পরে আবার রিভিশন দিয়ে দিচ্ছি এবং বইটা দাগাই দিচ্ছি, সমস্যা নেই। এটি পরিবর্তনে পাত্রটি তাপের সুপরিবাহী হওয়া প্রয়োজন। তো এই পরিবর্তনের পাত্রের চতুষ্পার্শ্বে অর্থাৎ পাত্রের চারিদিকের মাধ্যমে তাপগৃহীতা উচ্চ হতে হবে, এবং সমষ্ণ পরিবর্তনে বয়েলের সূত্র মেনে চলে। তাহলে এই সমষ্ণ পরিবর্তন কিসের সূত্র মেনে চলে থাকে, বয়েলের সূত্র মেনে চলে থাকে। আমরা আগের পার্টে পড়লাম, আবার দাগাইনি, যেখানে পিভি ইকুয়াল ধ্রুবক হতে পারে এবং সমষ্ণ লেখ তোমার থেকে অপেক্ষিত কম খাড়া। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার 10 থেকে 11 সালে চলে এসেছিল। তাহলে এটা দেখো কত ইম্পর্টেন্ট, এই যে টপিকটা আসলে ইনফিনিটি তোমার স্টার দিয়ে দিলাম, এমনিতে তোমার সে ইম্পর্টেন্ট। তো দেখো ভাইয়া ক্লাসটা কত ইফেক্টিভ, ঠিক আছে? বিশেষ ক্ষেত্রে তোমার অনেক তোমার একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত কতটুকু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ঠিক আছে না? ক্লাসটা সুন্দরভাবে করে নিবা। আমি আবার পরে দিচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে এবং চাপ এবং তোমার আয়তন তোমার কি চলমান থাকতে পারে। এটি একটি ধীর প্রক্রিয়া এবং এটি সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এবং তোমার কি সমষ্ণ পরিবর্তন বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, যেখানে আমরা দেখলাম সূত্রটা, এবং এটা সমষ্ণ হলে অধিক খাড়া হতে পারে। তাহলে এটা
একদম মুখস্থ করে নিবা, ঠিক আছে। তারপর চলে আসো, তারপর এখানে কি বলছে, তারপর এখানে পড়তে হবে যে আমাদের পড়তে হবে যে কি বলছে। এটা আমরা পড়বো না, কিছুই পড়বো না, আমরা এই শুধুটা দেখে আসলাম আগে যে ডি কিউ ইকুয়াল তোমার হচ্ছে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ বোঝানো হয়। তো এটা ম্যাথের ক্ষেত্রে লাগবে, ভাইয়া যখন তোমাদের ম্যাথ সলিউশন করে দেবে নেক্সট ক্লাসে তখন সুন্দরভাবে ধরে ধরে পড়াই দেবে, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ইউ শূন্য থাকতে পারে, তাহলে যদি কোনো কোশ্চেনে যদি তোমার সমষ্ণ কথাটা উল্লেখ থাকে তাহলে তোমার আমরা যে শুধুটা জানলাম না যে ডি কিউ সমান কি লেখা যায়, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ লেখা যায়। যদি এটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে হয় তাহলে এভাবে লেখা যায় যে ডি কিউ ইকুয়াল তোমার কি লেখা যায় 0 তোমার ডি ডাব্লিউ লেখা যায়। ওভারঅল তোমার সে কি চলে আসে, ওভারঅল তোমার সে কি ডি ইউ সমান তোমার সে কি ডি ডাব্লিউ চলে আসে। তো এখানে তোমার সে কি আসবে, ডি ইউ সমান কি আসবে 0 চলে আসবে, এটাই এখানে বলছে। এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা। আর বেসিক্যালি তোমার সে কি এই যে তোমার ম্যাথটা বেসিক্যালি তোমার এই ম্যাথটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা তোমার এমসিকিউতে চলে আসবে, এটা তোমার হাতে কলমে হিসাব করা যায়। দেখো যে তোমার সে কি দেখো 4×10=40, হ্যাঁ এখানে বলছে 4×10=40, আর দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 5×8=40, তাহলে ফার্স্ট লিটার হতে পারে। এটা হাতে কলমে যদি করতে পারতেছো সেটা তোমার সে কি এটা মেডিকেলের জন্য একদম ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটা তোমার সে এক্সট্রা চিহ্ন দিবা যে মেডিকেলের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তারপর আমরা চলে যাই নেক্সট পয়েন্টে চলে যাই, এখান থেকে আমরা কিছু পড়বো না। আমি যখন ম্যাথ ক্লাস যখন স্টার্ট করবো তখন সুন্দরভাবে ধরে ধরে পড়াই দেবো, ঠিক আছে না। রুদ্রদ্রব্যের পরিবর্তন পড়তে হবে, তাহলে সমষ্ণ পরিবর্তন আমরা পুরো পাঠটাই শেষ করে দিলাম, ঠিক আছে না। এখন আমরা চলে আসলাম কি 2 নম্বর পয়েন্টে চলে আসলাম যে রুদ্রতাপের পরিবর্তনটা আমরা কি সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে শেষ করে দেবো। রুদ্রতাপের পরিবর্তন এখানে কি বলছে, কোনো গ্যাসকে হঠাৎ চাপ দিয়ে সংকুচিত করলে কিছু পরিমাণ তাপ উৎপাদন হয়, অবশ্যই এটি এই উৎপাদন তাপ অপসারণ করে না, তবে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আবার কোনো গ্যাসের হঠাৎ প্রসারিত হতে দিলে গ্যাসটি কিছু পরিমাণ তাপ হারাবে এবং বাইরে থেকে যদি সম পরিমাণ তাপ সরবরাহ করা না হয় তবে গ্যাসের তাপমাত্রা হ্রাস পাবে। তারপর বলছে যে সুতরাং এই পরিবর্তন তাপমাত্রা কখনো স্থির থাকে না, আর উল্লেখ করা যায় যে এই ক্ষেত্রে গ্যাস তাপ গ্রহণ বা বর্জন করে না বটে, তবে গ্যাসের অন্তর্নিহিত শক্তি স্থির থাকে না। অন্তর্নিহিত শক্তি হ্রাস বৃদ্ধি ঘটে, এরূপ পরিবর্তনকে বলা হয় রুদ্রতাপের পরিবর্তন বলা হয়, ঠিক আছে। অর্থাৎ যেখানে রুদ্রতাপের পরিবর্তনের ক্ষেত্রে লেখা যায় পিভি তোমার সে কি গামা সমান ধ্রুবক সমীকরণ লেখা যায়, অর্থাৎ টিভি তোমার গামা -1 ধ্রুবক সমীকরণ প্রযোজ্য হতে পারে। তাহলে এই দুইটা পয়েন্ট তুমি মুখস্থ করে নিবা যে রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কোন সমীকরণটা সঠিক, কোন সমীকরণটা সঠিক নয়। তাহলে পিভি গামা এটা সঠিক, ঠিক আছে না, কে থাকলো। আবার তোমার সে কি টিভি তোমার কি গামা -1 এটা কে থাকলো, তাহলে এই দুইটা তোমার সে কি সমীকরণ সঠিক হবে। তারপর আমরা নেক্সট টপিকে চলে আসি, এখানে কি বলছে যে প্রক্রিয়া সিস্টেম তাপ গ্রহণ করে না কিন্তু তাপ বর্জন করে না তাকে রুদ্রতাপে পরিবর্তন করে, অর্থাৎ এটা তাপ গ্রহণও করে না, পরিবেশ থেকে এটা গ্রহণও করবে না এবং তাপ সরবরাহ করবে না, কাউকে দিবেও না নেবেও না। তো এই প্রক্রিয়াকে বলা হয় কি রুদ্রতাপীয় প্রক্রিয়া বলা হয়। তাহলে এটা সিকিউর জন্য তোমার মুখস্থ করতে হবে যে তোমার সিস্টেম তাপ গ্রহণ করে না কিন্তু তাপ বর্জনও করে না তাকে বলা হয় রুদ্রতাপীয় পরিবর্তন করা হয়। রুদ্র মানে একদম আবদ্ধ, সেটা বেরও করবে না গ্রহণও করবে না। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা কি করব, এই পয়েন্টটা এই থেকে আমরা এই দুটো পয়েন্ট আমরা কি সুন্দরভাবে আন্ডারলাইন করে নেব, ঠিক আছে না, ইম্পর্টেন্ট। অর্থাৎ যে পরিবর্তনের কোনো তাপ বাহির হতে সরবরাহ করে না বা গ্যাস হতে অপসারণ করা যায় না, অথচ গ্যাসের চাপ এবং পরিবর্তন আয়তনের পরিবর্তন ঘটে তাকে রুদ্রতাপীয় পরিবর্তন বলা হয়। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে কি করব, সিকিউর জন্য এটাই পার্টটা সুন্দরভাবে আমরা কি করব মুখস্থ করে নেব, বাকিটা রিডিং দিলেই তোমার হয়ে যাবে। তো এই কনসেপ্টগুলো তোমাদের ম্যাথ ক্লাসে আমি তোমাদের সলিউশন করে দেবো, এখান থেকে আর কিছু পড়তে হবে না, ঠিক আছে। আমরা এখান থেকে পড়বো না, রুদ্রতাপীয় শর্তসমূহ অবশ্যই পড়তে হবে, ঠিক আছে না। যে রুদ্রতাপীয় পরিবর্তনের জন্য নিম্নলিখিত শর্তসমূহ প্রয়োজন কোনগুলো হতে পারে। সরি, মেনলি আমাদের বাসাটা হচ্ছে কি একটু রাস্তার পাশে, তো একটু নয়েজ আসলে আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কষ্ট করে ক্লাসটা করে নেবো, ঠিক আছে না। তো এতটুকু তোমাদের কাছে ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো সুন্দরভাবে আমরা তোমার কি টপিকে চলে আসি যে রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে শর্তসমূহ হচ্ছে তোমার কি কুপরিবাহী পাত্রে রাখতে হবে। তোমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সমষ্ণের বেলায় আমরা দেখছিলাম সেটা তোমার কি সুপরিবাহী হবে, সুপরিবাহী ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে না। আর রুদ্র প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার কি কুপরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে পুরো একটা তোমার কি অমিল আছে, ঠিক আছে। এতটুকু আমরা বুঝতে পারবো যে চতুর্থ পাশের মাধ্যমে গৃহীতা কম থাকতে পারে, ওটা উচ্চ ছিল এটা কম। আর চাপ পরিবর্তনে খুব দ্রুত সংগঠিত করতে হবে যাতে বাইরে তাপের আদান প্রদান কোনো সুযোগ না পায়। তাহলে এই দুটো পয়েন্টটা তোমার সুন্দরভাবে মুখস্থ করলে হবে যে কুপরিবাহী হয় এবং তোমার কি তাপ গৃহীতা কম হতে হবে, শেষ। তারপর চলে আসো যে তোমার কি এটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মেনলি তোমার মেন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তারপর চলে আসো যে তাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য বলছে মোট তাপের পরিমাণ স্থির রেখে কোনো গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তনকে তোমার কি রুদ্রতাপীয় পরিবর্তন বলে। এই পরিবর্তন তাপমাত্রা পরিবর্তন করে। তাহলে রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কি পরিবর্তন করতে পারে, তোমার
তাপের পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ টি এখানে পরিবর্তন ঘটতে পারে, এবং এটি দ্রুত প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া ছিল ওদিকে ধীর প্রক্রিয়া, আর এক ধরনের কি দ্রুত প্রক্রিয়া। এই পরিবর্তনে পাত্রটি তাপ কুপরিবাহী হওয়া প্রয়োজন, তাহলে এটা মুখস্থ করে নেব, ঠিক আছে না। তারপর এই পরিবর্তন পাত্রের চতুর্থ পাশের মাধ্যমে তাপমাত্রা তাপগৃহীতা কি থাকে নিম্ন থাকতে পারে। এবং আদর্শ গ্যাসে রুদ্ধতাপে পরিবর্তনের সমীকরণটা কি হতে পারে, 6 নম্বরটা একদম ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটা আমরা কি করব 10 স্টার ইম্পর্টেন্ট দেবো, ঠিক আছে না, এটা ম্যাথের ক্ষেত্রে লাগবে। তারপর রুদ্ধতাপীয় লেগ সমস্যা লেগ অপেক্ষা অধিক খাড়া, 7 নম্বরটা পয়েন্টটা মুখস্থ করবো। তো এটা মেডিকেলের জন্য যেমন তোমার হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, তারপর তোমার কি এডমিশনের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, এবং মেইন পরীক্ষার জন্য একদম একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তো মেইন পরীক্ষার জন্য একদম সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নেবো, ঠিক আছে না। এই পার্টগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা পরে নেব এই পয়েন্টগুলো, আমরা সুন্দরভাবে দেখাই নেব। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আরেকবার রিভিশন দিয়ে দিই যে তোমার কি রুদ্ধতাপীয় পরিবর্তন তোমার কি তাপমাত্রা পরিবর্তনে ঘটে থাকে, এবং এটি একটি দ্রুত প্রক্রিয়া, তাপ কুপরিবাহী হওয়া প্রয়োজন, এবং সেখানে তোমার কি তাপগৃহীতা পাত্রের চারিদিকে তোমার কি নিম্ন থাকতে পারে। এবং আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় পরিবর্তন সমীকরণ হচ্ছে পিভি গামা তোমার কি ধ্রুবক হতে পারে, এবং রুদ্ধতাপীয় লেগ সমস্যা লেগ অপেক্ষা কি হবে অধিক খারাপ হবে। তো সুন্দরভাবে এই পয়েন্টগুলো আমরা কি করব দাগাই নেব, ঠিক আছে। অবশ্যই আমরা কি করব পয়েন্টগুলো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করব দাগাই নেব। তারপর চলে আসো, এখানে কি বলছে, এখান থেকে জাস্ট রিং দিয়ে দিবা। এই পয়েন্টগুলো সুন্দরভাবে আমরা কি করব রিডিং দিয়ে দেবো। এই ম্যাথগুলো আমি সুন্দরভাবে করাবো যখন ম্যাথ ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার ক্লাস নং 2 আমরা সুন্দরভাবে ধরা পড়বো, সমস্যা নাই। ক্লাস নং 2 আমরা সুন্দরভাবে ধরা পড়বো, সমস্যা নেই। এগুলো সুন্দরভাবে তোমরা রিডিং দিয়ে দিবা, বই থেকে রিডিং দিয়ে দিবা, আমার ইম্পর্টেন্ট না, ঠিক আছে না ভাই। যতটুকু তোমাদের দেখা দিয়েছে দ্যাট উড বি মোর দেন ইনাফ, ঠিক আছে, অতটুকু পড়ে দেখা যাবে। আর যদি আমার নর্মালিভাবে আমার কথার স্পিডটা একটু বেশি, ঠিক আছে, কেননা তোমাদের লং টাইম ক্লাস নিতে হয়। আর আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যতগুলো সাবজেক্ট আছে না কেন সবগুলোই একদম তোমার হিউজ পরিমাণে একদম বড় বড় লেভেলের একদম পড়াশোনা। তো আমি যদি আস্তে কথা বলি তাহলে এখানে তোমার অনেক সময় যাবে, ক্লাসটা বোরিং লাগবে। তো বেসিক্যালি তোমার স্পিড দিয়ে আমি করতেছি। যদি তোমার কথা শুনতে একটু যদি অসুবিধা হয় তাহলে স্পিডটা তুমি কমাই নিবা, ঠিক আছে, কমাই নিলে হয়ে যাবে। আর যদি আরও যদি স্পিড লাগে তাহলে তুমি অবশ্যই কি আমাদের প্ল্যাটফর্মে গিয়ে তোমার স্পিড অপশনে দেওয়া আছে, তো স্পিড অপশন থেকে ভিডিওর স্পিড অপশন থেকে ওখানে স্পিডটা বাড়াই নিলে হয়ে যাবে, ঠিক আছে। তো চলে আসো, এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব যে তোমার রুদ্ধতাপীয় তোমার সমীকরণ হচ্ছে পিভি গামা কে হয়, অর্থাৎ পি ভি ওপরে গামা তোমার কে, এটা দ্বারা প্রকাশ করানো হতে পারে, ঠিক আছে না। অর্থাৎ এখানে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যদি এমসিকিউ যদি কোশ্চেন আসে যে পিভি গামা ইকুয়াল কে কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে, চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে, এবং তোমার কি তাপমাত্রা আয়তনের উপর স্থাপন করে থাকে, অর্থাৎ পি এবং ভি এর উপর সম্পর্ক স্থাপন করে থাকে, যেখানে সূত্রটা হচ্ছে কি P1 গামা ইকুয়াল P2 ইকুয়াল গামা। তো এটা ম্যাথের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। ম্যাথ আমি সুন্দরভাবে করাই দেবো ক্লাস নং 2 এ, তোমার সুন্দরভাবে এখানে সুন্দরভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমরা এতটুকু আমরা আন্ডারলাইন করে নেব যে এখানে তোমার কি চাপ এবং আয়তন মধ্যে সম্পর্ক স্থাপন করা থাকে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্ক স্থাপন করা থাকে। তো এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। বাকিটা কি দিবা, বাকিটা নিজ দিতে ভাইয়া পুরা সুন্দরভাবে রিং দিয়ে দিবা। এই টপিকগুলো আমরা কি দেবো সুন্দরভাবে আমরা রিং দিয়ে দেবো, এগুলো আমরা কি দেবো সুন্দরভাবে রিডিং দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে এতটুকু মনে রাখবা, এটা তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে, এটা ম্যাথের ক্ষেত্রে লাগবে। তোমরা টিটিএম করবে। চলে আসো, ইহা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রার পর সম্পর্ক স্থাপন করে থাকে। এটা আমরা ক্লাস নং 2 সুন্দরভাবে জানবো। বেসিক কনসেপ্টগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো তোমাদের। কনসেপ্টগুলো সুন্দরভাবে ওই ক্লাসে আমি সলভ করে দেবো। আজকে আমরা সুন্দরভাবে মেইন বইটা আমরা কি শেষ করে দিই, ঠিক আছে। এটা যদি পারো তাহলে HW দিয়ে রাখবা, আমি সুন্দরভাবে করাই দেবো, সমস্যা নেই। এখান থেকে আমরা পড়বো না, এগুলো বিউট কোশ্চেন আমরা সুন্দরভাবে আমি তোমাদের সলিউশন করে দেবো, সমস্যা নেই। এগুলো সলিউশন আমি তোমাদের করে দেবো। জাস্ট তোমরা আজকে ক্লাসটা সুন্দরভাবে বইটা আন্ডারলাইন করে নাও। এই যে কুয়েটে কোশ্চেন সলভ করে দেবো আমি, বা বোর্ড কোশ্চেন, সব বোর্ড কোশ্চেন, তারপর বুয়েটে, তারপর চুয়েটের খুলনা, তারপর ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব কভার করে দেবো, সমস্যা নেই। মোলার আপেক্ষিক তাপ এবং মোলার তাপ ধারণ ক্ষমতা চলে আসো, এখানে পড়তে হবে। এখান থেকে কিছু পড়বো না, জাস্ট এখান থেকে এই পয়েন্টটা রিডিং দিবা। এখান থেকে পড়তে হবে যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে এই পয়েন্টটা তোমাকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে না। একে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। এটা একদম তোমার এমসিকিউর জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তোমাকে বলে দেবে সিকিউতে ক নাম্বার জন্য বলে দেবে যে তোমার হচ্ছে কি মোলার আপেক্ষিক তাপ কাকে বলে। তাহলে তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে যে 1 মোল গ্যাসের তাপমাত্রা
তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই গ্যাসের মোলার তোমার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলা হয়, একে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা এতটুকু আমরা সুন্দরভাবে আমরা কি কভার করে নেব, যেখানে তোমার কি কিউ হচ্ছে জুল, তোমার এন হচ্ছে মোল সংখ্যা এবং টি হচ্ছে কেলভিন, ঠিক আছে না, এবং তোমার তাপমাত্রা প্রকাশ করা হয়ে থাকে, এবং তোমার সি এর তোমার একক হচ্ছে কি জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স হতে পারে। তাহলে এই সূত্রটা আমরা সুন্দরভাবে কি করব, মুখস্থ করে নেব। এটা ওভারঅল কি এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, তোমার মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের মেনলি বইটা তোমার কি এসএসসি লেভেলের তোমার আর তোমার এডমিশনের ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার মানে কি তোমার টাইম ওয়াইজ ধরে করাচ্ছি। তো যারাই করতেছো না কেন সুন্দরভাবে করে নিবা ক্লাসটা, তোমার অল ক্লিয়ার হয়ে যাবে, একদম একদম কনসেপ্ট থেকে শুরু করে তোমার বই দাগা থেকে শুরু করে তোমার এমসিকিউ একদম সব কভার হয়ে যাবে, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে করে নিবা, ঠিক আছে। তারপর চলে আসুন, এখানে বলছে গ্যাসের দুটি আপেক্ষিক তাপ রয়েছে, সুতরাং এর দুটি মোলার আপেক্ষিক তাপ রয়েছে, যা স্থির চাপ গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, একটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। জাস্ট রিডিং দিবা, গো ফর রিডিং, ঠিক আছে। এখান থেকে আমরা কিছু পড়বো না, জাস্ট রিডিং দিবা, ঠিক আছে। এই পয়েন্টগুলো সুন্দরভাবে তোমাদের রিডিং দিলে হয়ে যাবে। এগুলো তোমার সুন্দরভাবে আমরা কি দেবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে যেগুলো টপিক সুন্দরভাবে আমি দাগাই দিচ্ছি সবগুলো পড়ে নিবা, এবং ভাইয়া যেগুলো বলতেছে যে রিডিং দিতে হবে এগুলো মাস্ট রিডিং দিবা, ঠিক আছে। কষ্ট করতে হবে ভাইয়া, পুরা একটু তো কষ্টই করতে হবে, ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। চলো এখান থেকে রিডিং দিয়ে দেবো, আমরা এখান থেকে আমরা রিডিং দিয়ে দেবো। তারপর আদর্শ গ্যাসে তোমার গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিপির মধ্যে সম্পর্ক, এগুলো ম্যাথ ক্লাসে তোমাদের সুন্দরভাবে আমি তোমার কভার করে দেবো, ম্যাথ ক্লাসে সুন্দরভাবে কভার করে দেবো। আজকে ফার্স্ট ক্লাস, ফার্স্ট দিন, তো সুন্দরভাবে আমরা এতটুকুই কভার করে নেবো, ঠিক আছে। চলে এসো, এখান থেকে আমরা এতটুকু এই সূত্রটা জানবা যে এভাবে লেখা যেতে পারে, ঠিক আছে না। যেখানে তোমার আর হচ্ছে মোলার আপেক্ষিক ধ্রুবক, যার মান হচ্ছে তোমার 8.314 তোমার হচ্ছে কি জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স হতে পারে। এখানে এই সংখ্যাটা তোমার এইটা মুখস্থ করে নেবা, এটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট, এই মানটা ম্যাথের ক্ষেত্রে তোমার লাগে। আমরা জানছিলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি পিভি ইকুয়াল তোমার হচ্ছে কি এন আর টি, ঠিক আছে, লেখা যায়, ঠিক আছে না। তো এই যে তোমার হচ্ছে কি আরটা হচ্ছে মোলার ধ্রুবক, যার মানটা হচ্ছে তোমার হচ্ছে কি 8.314 জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স তোমার হচ্ছে কি হতে পারে। এখান থেকে ভাবে জানলে হয়ে যাবে, ঠিক আছে না। এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। তারপর গামা এর মানে বিভিন্ন গুরুত্ব রয়েছে, তো গামাকে কি দ্বারা প্রকাশ করা হয়, গামা যদি আসে তাহলে কি সিপি বাই তোমার হচ্ছে কি সিভি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে সিভিটা হচ্ছে কি স্থির চাপের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এবং সিভিটা হচ্ছে কি স্থির চাপের স্থির আয়তনের গ্যাসের মোলার আপেক্ষিক তোমার হচ্ছে কি তাপকে বোঝানো হয়। তাহলে পি যদি আসে তাহলে চাপ, আর ভি আসলে আয়তন। তাহলে এটা সুন্দরভাবে কি করবো, আমরা মুখস্থ করে নেবো, ঠিক আছে না। যেখানে তোমার সিভি ইকুয়াল তোমার কি 3/RT পয়েন্ট দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে কিছু বদ্ধ নেই। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার কি গামার মান হবে 1.6, একদম ইনফিনিটি টাইম পয়েন্ট। ক্ষেত্রে মেইন এক্সামের জন্য, তোমার মেইন এক্সামের জন্য আর মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তারপর দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার কি গামার মান হবে 1.40, এটাও ইনফিনিটি টাইম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তোমার ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হবে 1.33, তো বহু বা ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কি হবে 33 হবে। তো এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এখান থেকে মুখস্থ করে নেবো, যে তোমার এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হবে তোমার কি 1.67, ঠিক আছে না। তারপর তোমার কি দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হবে 1.40, এবং ত্রি পারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হবে তোমার কি 1.33। শেষ, এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর নেক্সট টপিকে চলে আসো, এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। এখান থেকে কি ইম্পর্টেন্ট, যে পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে তোমার হিলিয়াম, তোমার নিয়ন, আর্গন, গামা এর তোমার মান কত হতে পারে, 1.67 হতে পারে। তাহলে কত হতে পারে, 1.67 হতে পারে। তাহলে কি কৃষি ক্ষেত্রে হতে পারে, যে হিলিয়াম হতে পারে, নিয়ন হতে পারে, আর্গন হতে পারে। যদি এমসিকিউ কখনো কোশ্চেন আছে যে হিলিয়াম, আর্গন, নিয়নে তোমার গামার মান কত, 1.67, একদম 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে মুখস্থ করে নিবা, বিশেষ ক্ষেত্রে এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর বলছে তোমার তারপর দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কোনগুলো হতে পারে, যেমন কি হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, তারপর নাইট্রোজেন অণু এবং ক্লোরিন অণু তোমার কত হতে পারে, 1.40 হতে পারে। তাহলে এটাও ইম্পর্টেন্ট। তারপর ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কোনগুলো হতে পারে, কার্বন ডাই অক্সাইড, তোমার কি C2, তোমার কি মিথেন, ইথেন ঠিক হতে পারে। তারপর কি অ্যামোনিয়াম হতে পারে, এর তোমার গামার মান হবে 1.33, এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.3 থেকে 1.1 এর মধ্যে থাকতে পারে। অর্থাৎ এটা তোমার কি এমসিকিউর জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটা আমরা এমসিকিউর জন্য কভার করে নেব, ঠিক আছে না, একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেডিকেলের জন্য তো একদম 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কী করবো, মুখস্থ করে নেবো। আমি দেখাই দিচ্ছি যে তোমার কি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67 উদাহরণগুলো মুখস্থ করে নিবা। তারপর দ্বি পারমাণবিক ক্ষেত্রে হবে 1.40, এবং ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হবে 1.33। এটা সুন্দরভাবে কী করবা, মুখস্থ করে নেবা, একদম মুখস্থ করে নেবা, ঠিক আছে। তারপর গামায়ের গুরুত্ব তোমাদের পড়তে হবে, যে গামার গুরুত্ব এখানে কী বলছে, যে সূত্রের ক্ষেত্রে যে গামা লাগে সেটা গুরুত্ব অবশ্যই আছে, গুরুত্ব না হলে সূত্র এটা প্রকাশ করা হইতো না। তো গুরুত্বটা পড়তে হবে, কোনো গ্যাসের গামায়ের মান জানা থাকলে ওই গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়। অর্থাৎ কী বিন্যাস জানা যায়, আণবিক
বিন্যাসটা জানা যায়, ঠিক আছে না? ওই গ্যাসের প্রতিটি অণুর মধ্যে কয়েকটি পরমাণু আছে তা জানা যায়, অর্থাৎ পরমাণু সম্পর্কে আলোচনা করা হয়। তারপরে তোমার হচ্ছে কি গ্যাসীয় মাধ্যমের শব্দের বেগ গামার উপর নির্ভর করে। তাহলে গ্যাসীয় মাধ্যমের শব্দের বেগ কি গামার উপর নির্ভর করে? অবশ্যই নির্ভর করে। তাই শব্দের বেগ নির্ণয় করার জন্য প্রয়োজন তোমার গ্যাসের রুদ্ধতাপ প্রক্রিয়ায় পরিচালনার জন্য গামার মান দরকার হতে পারে। জাস্ট এটা সুন্দরভাবে তুমি রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না? এটা একটু ইম্পর্টেন্ট কিন্তু লেস দেন ইম্পর্টেন্ট, একটু পড়লে হবে। যখন আমি পরীক্ষা নেব তখন সুন্দরভাবে এখানে এই টপিকগুলো এমনিতে তোমার এমসিকিউ পরীক্ষা নেব, সমস্যা নেই। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে জাস্ট খালি আমরা আন্ডারলাইন করে নেব, ঠিক আছে? তারপর চলে আসো, ম্যাথ একটা তোমার দেওয়া আছে, তো ম্যাথ আমরা সুন্দরভাবে এইচডব্লিউ দিয়ে দেবো। যখন আমরা সুন্দরভাবে ম্যাথ ক্লাস সলিউশন করবো এবং শিখবো তখন সুন্দরভাবে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর এগুলো স্কিপ করো, এগুলো আসবে না। এই যে তোমার কি এই যে তোমার লেকচারটা সুন্দরভাবে আমি তোমার ক্লাস 2-তে ধরে ধরে পড়াই দেবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি কোন লেখ হতে পারে, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোন লেখ হতে পারে। মেনলি তোমার এই লেকচার দিয়া তোমার মেইন এক্সামে তোমার সিকিউতে তোমার কি কোশ্চেন আসে, ঠিক আছে? তো কোশ্চেনের জন্য এই পার্টটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তারপর চলে আসো, এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এগুলো পড়বো না। তো অভ্যন্তরীণ শক্তি চলে আসো। তো অভ্যন্তরীণ শক্তি তোমার দুই প্রকার হতে পারে। একটা তোমার হতে পারে তোমার কি একটা তোমার হবে তোমার তাপীয় শক্তি বা এলোমেলোভাবে বিচরণশীল অণুশক্তির গতিশক্তি, আর একটা আণবিক স্থির শক্তি হতে পারে। জাস্ট রিডিং দিলে হয়ে যাবে, এখান থেকে ইম্পর্টেন্ট না। তারপর নিচে দেওয়া আছে, নিচে তোমার কিছু পড়বো না। যে অভ্যন্তরীণ শক্তি তোমার কি দেখা যায়, তোমার হচ্ছে গতিশক্তি। অভ্যন্তরীণ শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে ই সমান হচ্ছে কি গতিশক্তি প্লাস স্থির শক্তি বোঝানো হয় থাকে। তাহলে এখান থেকে এতটুকু আমরা কি করবো, এমসিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব। তারপর বাকিটা কি দেবা, নিজ দায়িত্বে রিডিং দিলে হয়ে যাবে। তারপর চলে আসো, এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে আমরা কিচ্ছু পড়বো না, এগুলো আমরা কিচ্ছু পড়বো না, জাস্ট তুমি নিজ দায়িত্বে রিডিং দিয়ে দিবা, এগুলো থেকে আসবে না, ঠিক আছে? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীলতা কিছুই পড়বো না আমরা। এই যে জাস্ট খালি এতটুকু মুখস্থ করতে পারো এডমিশনের জন্য বা তোমার সিকিউতে তোমার ক নম্বরের জন্য, যে মেয়ারের প্রকল্প কাকে বলে, যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধু এর তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তন উপর নির্ভর করে নাকি মেয়ারের প্রকল্প বলা হয়। তাহলে এটা সুন্দরভাবে আমরা কী করবো, মুখস্থ করে নেবো, আন্ডারলাইন করে নেবো। বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা এডমিশনের ক্ষেত্রে তোমার যে কোনো ভার্সিটির ক্ষেত্রে চলে আসে, যে এই সংখ্যাটা দিয়ে বলে যেটা কিসের প্রকল্প, এটা মেয়ারের প্রকল্প হতে পারে, বা তোমার রিটেনে দিয়ে দিলেও ঠিক আছে না, অনেক ভর্তি পরীক্ষা রিটেনে দিয়ে দেয় যে মেয়ারের প্রকল্পটা লেখো। তাহলে এটা সম্পূর্ণভাবে কী করবা, মুখস্থ করে নেবা, ঠিক আছে? ভাইয়া যতটুকু বলতেছি না কেন ততটুকু তোমাদের যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা পড়ে নেব, ঠিক আছে? তো এখানে আমরা সুন্দরভাবে রিং দিয়ে দেবো। তারপর চলে আসো, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, আমরা স্কিপ করবো এগুলো, এগুলো আমরা সুন্দরভাবে কী করবো, স্কিপ করে চলে যাবো। এগুলো আমরা যদি পারো তাহলে সুন্দরভাবে রিং দিয়ে দেওয়া, ঠিক আছে? এগুলো আমরা পড়বো না, এগুলো তুমি নিজ দায়িত্বে সুন্দরভাবে আমরা কি নাইস টুনে লিখে দিলাম, তো সুন্দরভাবে তুমি এনটিকে লিখে দেবা। তাপগতিবিদ্যার দ্বিতীয়তম সূত্র এখানে কি বলছে পড়তে হবে, আমরা এখান থেকে পড়বো না, জাস্ট এই পেজটা সুন্দরভাবে রিং দিবা, এখান থেকে আমরা পড়বো না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা কোনটা পড়বো, এগুলো পড়বো না। ক্লাসে এসে মতবাদ দেওয়া আছে এবং তোমার ক্যালভিনের বিবৃতি দেওয়া আছে, এগুলো আমরা পড়বো না, এগুলো মেনলি আসে না। এগুলো তোমার সুন্দরভাবে তোমার স্টেটমেন্টগুলো আমি সুন্দরভাবে ম্যাথ ক্লাসে তোমাদের বলে দেবো, এখান থেকে আমরা পড়বো না, জাস্ট হেডলাইনগুলো এখান থেকে আন্ডারলাইন করে নিবা এডমিশনের জন্য। তারপর চলে আসো, তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, মূল বক্তব্য। তাহলে এটা তোমার একদম রিভিশন, মাস্ট রিভিশন। ওভারঅল এই 1 ঘন্টা ধরে যতটুকুই আমরা পড়লাম না কেন ততটুকু এখানে সুন্দরভাবে সামারি দেওয়া আছে, তো সুন্দরভাবে এটা আমরা সুন্দরভাবে পড়ে নেব মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আর মেইনলি তোমার মেইন এক্সামের জন্য, একদম ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আরেকবার আমরা রিভিশন দিই, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে কী করবো, ভাইয়ের সঙ্গে আরেকবার রিভিশন দিয়ে দাও। চলো, তো এখানে বলছে তোমার কি তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্র, মূল বক্তব্য হচ্ছে প্রকৃতিতে তাপমাত্রা নামক প্রয়োজনীয় তাপগতীয় চলরাশি থাকে। তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ করবা, তাপমাত্রা নামে তাপগতীয় চলরাশি রয়েছে। তাপগতিবিদ্যার প্রথমতম সূত্র, মূল বক্তব্য হচ্ছে প্রকৃতিতে অভ্যন্তরীণ শক্তির নামক প্রয়োজনীয় তাপগতীয় চলরাশি আছে। তাহলে এটা এখানে অভ্যন্তরীণ শক্তি, এখানে তাপগতীয় চলরাশি। দ্বিতীয় সূত্র রয়েছে তোমার কি প্রকৃতির এন্ট্রপি সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে এমসিকিউ যদি কখনো যদি চলে আসে যে তোমার কি এন্ট্রপি সম্পর্কে আলোচনা করা হয় কোন গতিবিদ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ তাপগতিবিদ্যা প্রথম সূত্র থেকে, নো সরি দ্বিতীয় সূত্র থেকে। আর প্রথম সূত্র থেকে আলোচনা করা হয় অভ্যন্তরীণ তোমার যে শক্তির প্রকৃত সম্পর্কে আলোচনা করা হয়, আর ষোলতম সূত্র থেকে আলোচনা করা হয় তাপগতিবিদ্যার তোমার কি তাপমাত্রা নামক একটি প্রয়োজনীয় তাপগতীয় সম্পর্কে। এখান থেকে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে? তারপর এখান থেকে কিছু পড়তে হবে না, এখান থেকে এতটুকু তুমি এমনিতে রিডিং দিতে পারো।
যদি রিডিং দিতে পারো যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যেহেতু দক্ষতা কখনোই তোমার 100% পাওয়া যায় না, তাই গতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যর্থ বা অকার্যকর হয়েছে। জাস্ট রিডিং দিলে হয়ে যাবে, এই পার্টটা রিডিং দিয়ে দিবা, ঠিক আছে। তারপর এখান থেকে তোমার কি পড়বা যে কোনো সংস্থা বা সিস্টেম যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায় তখন অবস্থা ওই পরিবর্তন দুই সংঘটিত হয়, একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এই প্রত্যাবর্তী প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তোমাকে মুক্ত করতে হবে। পার্থক্য যে প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা দেওয়া আছে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দেওয়া আছে। এটা ট্রু ফলসের জন্য তোমার মেইন পরীক্ষায় চলে আসে সিকিউতে, ঠিক আছে। প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে এটা পড়তে হবে সিকিউতে, ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়া বিপরীতমুখীও হয়ে প্রত্যাবর্তন ঘটে এবং তোমার সে সম্মুখবর্তীয় বা বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান এবং বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে, একে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ করে নেব যে যেমন সাধারণ তাপমাত্রায় 273 ডিগ্রি কেলভিন তাপমাত্রা কিছু পরিমাণ বরফ পানিতে পরিণত হতে যে পরিমাণ তাপ শোষণ করে, ওই পরিমাণ পানি বরফগুলি পরিণত হতে একই পরিমাণ তাপ বর্জন করে, একে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। তাহলে এই পয়েন্টটা তো মুখস্থ করতে হবে। সংখ্যাটা সুন্দরভাবে আমরা কী করবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে ক্লাসটা সুন্দরভাবে করো, হ্যাঁ, মুখস্থ করবো এবং আমরা সুন্দরভাবে আন্ডারলাইন করে নেবো। বইটা ওভারঅল আন্ডারলাইন করা থাকলে তুমি মেইন এক্সামে পরীক্ষার সময় রিভিশন দিতে তোমার একটু অনেক সোজা হবে, অনেক ইজি হবে, ঠিক আছে না। প্রত্যাবর্তী প্রক্রিয়া বৈশিষ্ট্য আমরা এখান থেকে কিছু পড়বো না, এখান থেকে আমরা শর্ত সমূহ পড়তে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে কি 18 থেকে 19 সালে চলে এসেছিল, তো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে না। যে কি বলছে এখানে দেখো, যে প্রত্যাবর্তী প্রক্রিয়া শর্ত সমূহগুলো হচ্ছে তোমার এটা কি খুব ধীর প্রক্রিয়া, ধীর সংঘটিত হয়। তারপর এখানে বলছে কোনো তোমার কি কোনো প্রক্রিয়ায় প্রত্যাবর্তী হবে যদি এটি চলাকালীন কোনো অপচয় শক্তি সৃষ্টি না হয়। রিডিং দিবা। ঘর্ষণ, সান্দ্র, রোধ ইত্যাদি হলো অপচয় শক্তি উৎস, সুতরাং ঘর্ষণ, সান্দ্র, রোধ ইত্যাদির বিরুদ্ধে এটা কোনো প্রতিবর্তন ক্রিয়া করে না। জাস্ট রিডিং দিলে হয়ে যাবে, এত ইম্পর্টেন্ট না। আমরা সুন্দরভাবে কী দেবো, আমরা সুন্দরভাবে এই পয়েন্টগুলো সুন্দরভাবে তোমরা কী দিবা, রিডিং দিবা, ঠিক আছে না। এই পয়েন্টগুলো সুন্দরভাবে রিডিং দিবা। উদাহরণ কী হতে পারে, পড়বো না, তারপর কি এগুলো পড়বো না, এগুলো রিডিং দিবা। তারপর চলে আসো নেক্সট টপিকে চলে আসো, এটা সুন্দরভাবে রিডিং দিবা। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি, এটা পড়বো না, এখান থেকে জাস্ট তোমার এটা মুখস্থ করে নিবা যে যে প্রক্রিয়ায় সম্মুখগামী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন হতে পারে তাকে অপ্রত্যাবর্তীয় প্রক্রিয়া বলে, এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা অপনয়ন প্রক্রিয়া বলা হয়। তাহলে এর আরেকটা নাম কি হতে পারে ভাইয়া পুরা, আরেকটা নাম হতে পারে কি অপনয়নের তোমার কি প্রক্রিয়া বলা হয়। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করে নেবা, ঠিক আছে না। তো এটা সিকিউর জন্য তোমার কি একদম ক নম্বর জন্য ইম্পর্টেন্ট। প্রত্যাবর্তন প্রক্রিয়া পড়তে হবে, যে তোমার মেডিকেল যে ইন্টার ভর্তি পরীক্ষা 10 থেকে 11 সালে চলে এসেছিল, যে তোমার কি প্রত্যাবর্তন প্রক্রিয়া, চলো পড়ে নিই ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিই। প্রত্যাবর্তন প্রক্রিয়া হঠাৎ এবং স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। প্রকৃতিতে সব প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে, ঠিক আছে না। তারপর এই প্রক্রিয়া তোমার হচ্ছে কি তোমার সংস্থা তোমার হচ্ছে কি একই তার প্রাথমিক অবস্থা ফিরে যাবার প্রবণতা দেখায় না। এটি একটি দ্রুত প্রক্রিয়া এবং এই তাপগতীয় সমস্যা বজায় রাখে না। তাহলে কোন ধরনের প্রক্রিয়া, দ্রুত প্রক্রিয়া। এই পয়েন্টগুলো এমনিতে আন্ডারলাইন করে নেবা, ঠিক আছে না। আর এখান থেকে তোমার কিছু পদ দেখা নেই, জাস্ট রিডিং দিবা। আমি সুন্দরভাবে তোমাদের নোট প্রোভাইড করে দেবো। ক্লাস শেষে তোমাদের নোট তোমার ক্লাস পিডিএফ দেওয়া থাকবে, নোটের তোমার কি ক্লাস স্লাইড দেওয়া থাকবে, তো স্লাইড থেকে সুন্দরভাবে আনলাইন করে নিলে হয়ে যাবে। তারপর প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তীর মধ্যে পার্থক্য একটু পড়তে হবে, একটু ইম্পর্টেন্ট মেন পরীক্ষার জন্য তোমাদের। তো আমরা পড়ে নিই ভাইয়ের সঙ্গে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি অতি ধীর প্রক্রিয়া, আনলাইন করে নিবা। অপরদিকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কী হতে পারে, দ্রুত প্রক্রিয়া হতে পারে। তারপরে প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, এটা স্বতঃস্ফূর্ত নয়। অপরদিকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে কি স্বতঃস্ফূর্ত এবং একমুখী বিক্রিয়া, আন্ডারলাইন করে নিবা ট্রু ফলসের জন্য। তারপর সে প্রত্যাবর্তী প্রক্রিয়া কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, পক্ষান্তরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কার্যনির্বাহক বস্তু প্রাথমিক ফিরে আসে না। তারপর বলছে না, এখানে বলছে তারপর প্রত্যাবর্তী প্রক্রিয়া সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে, পক্ষান্তরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সিস্টেমে বজায় থাকে না। তাহলে এই ট্রু ফলসগুলো তোমাকে একদম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিস্টোরি ইম্পর্টেন্ট, ওখান থেকে পড়লে হয়ে যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে যতটুকু তোমাকে আন্ডারলাইন করে দেওয়া দরকার ততটুকুই আমি এখানে ক্লাসে দিচ্ছি। তো আমি এখানে সুন্দরভাবে তোমাদের কভার করে দিচ্ছি, সুন্দরভাবে তোমার ভাইয়ের সঙ্গে কভার করে নিবা এবং পড়বা, দেখবা ওই এক্সামের শেষে তুমি যে কোনো কোচিংয়ে তুমি ভর্তি হও না কেন, মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য, আবার ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য, তো ওভারঅল তোমার এগুলাই পড়াবে। এখন তুমি যদি নর্মালিভাবে যদি এখনই যদি তুমি এগুলা সুন্দরভাবে আন্ডারলাইন করে নিতে পারো, পড়তে পারো, তাহলে 10, 15, 20, 30 জনের স্টুডেন্ট থেকে তুমি একটু আগাই যাবা, অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবা, ঠিক আছে। তো আমরা সুন্দরভাবে ভাষার সঙ্গে কভার করে নেবো, এগুলো সুন্দরভাবে দেখা নেবো। যেটি একটি ধীর প্রক্রিয়া, অপরটি হচ্ছে প্রত্যাবর্তন প্রক্রিয়া হচ্ছে দ্রুত প্রক্রিয়া। তারপর স্বতঃস্ফূর্ত নয়, এটা স্বতঃস্ফূর্ত একমুখী হতে পারে। তারপর তোমার কি এটা তোমার অবস্থায় ফিরে আসে না, এটা ফিরে আসে। তো এগুলো আমরা কী করবো, পয়েন্টগুলো সুন্দরভাবে আমরা কি মুখস্থ করে নেবো, পুরাটাই আমি আন্ডারলাইন করে দিচ্ছি, পুরোটাই ইম্পর্টেন্ট, একদম সুন্দরভাবে কী করবো আমরা ভাইয়া পুরা সুন্দরভাবে পড়ে নেবা। আর যদি ক্লাসের মধ্যে কনফিউশন থাকে, তাও ভাইয়াকে তোমার পার্সোনাল গ্রুপে অবশ্যই জানাবা যে ভাইয়া
আমার এই টপিকটা তোমার কি সমস্যা আছে আপনি আরেকবার বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। তারপর কারণের চক্র চলে আসলো, কারণের চক্র থেকে তোমার আবার তোমার কি মেইন পরীক্ষা তোমার ম্যাথ চলে আসছিল। তো কারণের চক্রে আমরা ক্লাস 2-তে আমরা সুন্দরভাবে দেখে নেব কোন গুণগুলা ম্যাথ চলে আসছিল, যে ফরাসি তোমার বিজ্ঞানী সাদি কার্নো, তাহলে কোন বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো এই কারণচক্র আবিষ্কার করেছেন, ঠিক আছে না। তাহলে কার্নো নাম অনুসারে কারণচক্র তোমার কি নাম দেওয়া হয়েছে, এটা 100% কখনো দিতে পারে না, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল যে কারণের চক্র কখনো কি 100% তোমার কি কাজ সম্পূর্ণ করতে পারে বা শক্তি সম্পূর্ণ করতে পারে না, এটা কখনোই 100% সম্পূর্ণ করবে না, এটা ট্রু ফলসের ক্ষেত্রে আসছিল। তো মেডিকেল তোমার ভালো ট্রু ফলসের জন্যই এমনিতেই অনেক অনেক চলে আসে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে আমরা কিচ্ছুই পড়বো না, ঠিক আছে। ওভারঅল আমাদের ক্লাসটা একদম হিউজ পরিমাণে ক্লাসটা হয়ে গেছে, 1 ঘন্টা 41 মিনিট 21 মিনিট হয়ে গেছে। তো যতটুকু দেওয়া সম্ভব ততটুকু আমি ভাইয়া সুন্দরভাবে ক্লাসটা কভার করে দিচ্ছি, তোমার জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা সুন্দরভাবে কভার আপ করে নাও, ঠিক আছে। চলো, যে কার্ণচক্র একটি প্রত্যাগামী চক্র, এখান থেকে আমরা পড়বো না, এগুলো আমরা পড়বো না, ঠিক আছে। তারপর চলে আসো এখান থেকে পড়বো না, এই পেজটা রিং দিবা, ডেটা ভর্তি পরীক্ষা চলে আসলো। তো ওভারঅল আমাদের তোমাদের জন্য মানে হচ্ছে কি প্ল্যাটফর্ম সর্বোচ্চ দিতে চেষ্টা করবে, ঠিক আছে না। এবং তোমাদের বেস্ট সার্ভিসটা দিবে, যে তোমার আমরা একটা টপিক শেষ করলাম, ওখান থেকে কতটুকু এমসিকিউ যে আসছিল, সিকিউতে আসছিল, সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে তোমাদের পড়াই দিবে, বইটা অ্যানালাইজ করে দিবে, অ্যাডভান্স লেভেলের দিকে থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত। প্লাস তোমার কি ডেন্টাল ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি সব কোশ্চেন তোমাদের টপিকের ধরে ধরে শেষ করে দেবে। তো কোনো কনফিউশন থাকার দরকার নেই, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কথাগুলো জাস্ট করে শোনো, হয়ে যাবে। এই তোমার চিত্রটা ওভারঅল তোমার সিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিউতে তোমার চলে আসে। তো ভাইয়া যখন ম্যাথ করাবে তখন এগুলো কথাও তোমাদের বিশ্বাস হবে, সমস্যা নেই। এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে তোমার সিকিউ তাপ বর্জন করতে পারি, রিটার্ন ভর্তিভাবে চলে আসলো। তো কোন টাইপে চলে আসলো আমি সুন্দরভাবে তোমাদের ম্যাথ ক্লাসে করাই দেবো, এখান থেকে জাস্ট রিডিং দিয়ে দিবা, আমরা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে। তারপর তাপ ইঞ্জিন থেকে আমরা কিছুই পড়বো না, তাপ ইঞ্জিন থেকে এতটুকুই পড়তে পারো, সংখ্যাটা পড়তে পারো, যে ইঞ্জিন দ্বারা তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপ ইঞ্জিন বলে, যেমন বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ওভারঅল তোমার কি সিকিউর জন্য একদম ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট, তারপর এমসিকিউর জন্য তো একদম ইম্পর্টেন্ট, হিস পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে পড়ে নিবা যে কী হতে পারে, কার্নো ইঞ্জিন কোনগুলো হতে পারে, বাষ্প ইঞ্জিন হতে পারে, পেট্রোল ইঞ্জিন হতে পারে, ডিজেল ইঞ্জিন হতে পারে। তাহলে এটা সুন্দরভাবে আমরা কী করবো, মুখস্থ করে নেব, TTM করে নেব, ঠিক আছে। তারপর এগুলো আমরা কিছু করবো না, তাপীয় ইঞ্জিনের দক্ষতা আমরা কিছুই পড়বো না, এখান থেকে যা এতটুকু পড়তে পারো আমি পড়াই দিচ্ছি, যে তোমার ইঞ্জিনের দক্ষতার সমান কি লেখা যায়, Q1 - Q2/Q1 হতে পারে, যেখানে ইঞ্জিন দ্বারা কাজের তোমার কি রূপান্তরিত তাপ এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপ, এটা ম্যাথের ক্ষেত্রে লাগবে। তো ম্যাথ যখন আমি তোমাকে করাই দেবো তখন সুন্দরভাবে এখানে সলিউশন করে দেবো, যে ইঞ্জিন দ্বারা তাপ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তর করা যায় তাকে তাপ ইঞ্জিন বলে, যেমন বাষ্প ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এবং ইঞ্জিন হতে পারে। এটা আগে আমরা পড়েছিলাম, জাস্ট এটা এখান থেকে এতটুকু মস্ত করবা এই টপিকটা, আর কিছু মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। আর এটা মুখস্থ করবা যে তাপীয় ইঞ্জিনের তোমার সেই সূত্রটা কি, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার 14 থেকে আর 15 সালে চলে আসছিল ম্যাথ আকারে। তো আমি সলিউশন করে দেবো, সমস্যা নেই, এটা তুমি কি সুন্দরভাবে মুখস্থ করে দেবা ইনফিনিটিস টাইম পরে, সুন্দরভাবে তোমাদের মাস্ট মুখস্থ করতে হবে, মাস্ট। চলে আসো, এখান থেকে আমরা কিছু করবো না, জাস্ট রিডিং দিয়ে দেবা, এই টপিকগুলো তোমার মাস্ট তোমাকে রিডিং দিয়ে দেবে, রিডিং দেওয়ার লাগবে। তারপর কার্নো ইঞ্জিনের দক্ষতা আমরা কিছু পড়বো না, এখান থেকে কিছু পড়বো না আমরা, এখান থেকে জাস্ট এটা রিডিং দিয়ে দিবা, যে কোনো যন্ত্র 100% কাজ সম্পূর্ণ করতে পারে না, এগুলো ম্যাথ আমরা দেখবো, HW মাস দিয়ে রাখতে পারো, যেহেতু বোর্ড কোশ্চেন চলে আসলে সেহেতু তুমি HW দিয়ে রাখি দাও, ঠিক আছে। চলো ভাই বুড়া, সরি, হ্যালো। তো আমরা ওভারঅল কি শুরু করবো, চলো আমরা একটু মিশাই নেই, অল্প একটু তোমার কি নেট প্রবলেম দেখা দিছিল, তো একটু সমস্যা। তো ভাইয়াপুরা আমরা এখন শুরু করতে যাচ্ছি, তো শুরু করব, একটু সমস্যা হয়েছিল তো আমরা সলিউশন করে নেবো এখন, সমস্যা নেই। চলো, এটা আমরা কি দেবো, সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে। তো রেফ্রিজারেটর বা হিমায়ক, এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে তোমার কি পড়তে হবে, কি না পড়তে হবে ভাইয়া দেখা দিচ্ছে, সমস্যা নাই। চলো ভাইয়ের সঙ্গে আমরা সুন্দরভাবে করে নিই, যে ক্লাসটা সুন্দরভাবে আমরা অবজারভেশন করে নেবো, ঠিক আছে। চলো, এখানে রেফ্রিজারেটর কি বলছে, অল্প একটু আমরা ব্রেক নিই, ঠিক আছে না, 5 মিনিট ব্রেক নিই, তার মাঝখানে আমি তোমার সিটিংটা তোমার কি একটু ডিস্টার্ব দিছিল, তো আমি সুন্দরভাবে তোমার সলিউশন করে নিচ্ছি, ঠিক আছে। তো ভাইয়া পুরা
আমরা চলো আমরা টপিকে চলে আসি। যে এখানে বলছে তোমার হচ্ছে কি রেফ্রিজারেটর বা হিমায়ন, এখান থেকে আমরা কিছু পড়বো না, ঠিক আছে না। এখান থেকে এতটুকু পড়তে পারো যে রেফ্রিজারেটরকে একটি তাপীয় ইঞ্জিন বিপরীত যন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে এতটুকু পড়লে তোমার কি হয়ে যাবে এমসিকিউর জন্য। শেষ। তারপর আমরা এখান থেকে কিছু পড়বো না, এগুলো আমরা নোট থেকে পড়ে নেবো, পার্সোনাল তোমার গ্রুপ থেকে আমি নোট সুন্দরভাবে সাবমিট করে দেবো, ওখান থেকে পড়লে হয়ে যাবে। এখান থেকে এতটুকু মুস্ত করতে পারো যেখানে টি হচ্ছে কেলভিন এবং কি হচ্ছে জুল, যার মানটা হচ্ছে কি জিকে ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, যে জিকে ইনভার্স দ্বারা প্রকাশ করা হতে পারে। শেষ। এন্ট্রপির তাৎপর্যপূর্ণ তুমি জাস্ট খালি এখান থেকে নাইস টুনো লিখে দেবা, নাইস টুনো লিখে দিলে হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে পড়বো না। পৃথিবীর তাপীয় মৃত্যু হতে পারে কি হতে পারে না, তুমি নিজ দায়িত্বে রিডিং দিলে তুমি কি হয়ে যাবে। এখান থেকে আমরা পড়বো না। তারপর চলে আসো, তারপর ওভারঅল কি আমরা চ্যাপ্টারটা সুন্দরভাবে শেষ করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা সুন্দরভাবে ক্লাস 1 নাম্বার শেষ করে দিলাম। তো এতটুকুই আমি ইনশিওর করতে পারি, তুমি যদি এই ক্লাসটা সুন্দরভাবে করে থাকো ভাইয়া সুন্দরভাবে তুমি কি এমসিকিউর জন্য তোমার একদম ফুললি তোমার কভার হয়ে যাবে। ম্যাথ ক্যালকুলেশনের ক্ষেত্রে ম্যাথের আমি সুন্দরভাবে তোমাদের ধরে ধরে পড়াই দেবো, কোনগুলো এমসিকিউর জন্য আসতে পারে, কোনটা সিকিউর জন্য আসতে পারে। এবার অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার বইটা সুন্দরভাবে দেখাই দিলাম, মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য একদম কোনটা ইম্পর্টেন্ট না সুন্দরভাবে দেখাই দিলাম। সুন্দরভাবে ওভারঅল আমরা কি ক্লাসটা সুন্দরভাবে করবো, মজার সহকারে করবো, এবং যদি কোনো সমস্যা থাকে ভাই কলবো অবশ্যই কি জানাবা। আর এই সূত্রগুলা আমরা সুন্দরভাবে যখন ম্যাথ ক্লাস করব তখন সুন্দরভাবে ধরা ধরা পড়বো, সমস্যা নেই। জাস্ট এই টপিকটা আমরা কী করবা, রিডিং দিয়ে দিবা। আর অধ্যায় শেষে তোমাদের যে সারসংক্ষেপগুলো দেওয়া আছে মাস্ট তোমাক পড়তে হবে। অধ্যায় শেষে তোমাদের সারসংক্ষেপ দেওয়া আছে, তো সুন্দরভাবে আমরা কী করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে মুখস্থ করে নেব। এই যে অধ্যায় শেষের সারসংক্ষেপগুলা একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, 100 স্টার ইম্পর্টেন্ট। ইনফিনিটি মানে তোমার কি কোনো একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট তোমার মেইন পরীক্ষার জন্য। তো আমরা সুন্দরভাবে কি এই টপিকগুলো সুন্দরভাবে রিভিশন দিয়ে দেবো, রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে। তারপর অধ্যায়টা শেষ করার পর আমি সুন্দরভাবে তোমাদের অনুশীলনটা সলভ করে দেবো। তো অনুশীলন ক্লাস তোমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে দেওয়া থাকবে। তো ওভারঅল তোমাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের এই পার্সোনাল ব্যাচে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সুন্দরভাবে সুস্থ থাকবো এবং ভাইয়ের জন্য দোয়া করবো যেন ভাইয়া তোমাদের রেগুলার ক্লাস তোমাদের ভালোভাবে টপিকটা শেষ করে দিতে পারে। তো সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, আর সময় নষ্ট করিও না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।